আগে তো দেখিনি কখনো। আচ্ছা যাই হোক, তুমি যেতে পারো। বলেই তিনি সোজা নিজের গন্তব্যের দিকে হাঁটলেন। হৃদিতা পেছনে তাকিয়ে অবাক হয়ে ফিসফিস করল। কি অদ্ভুত আচরণ। তারপর মাথা নেড়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। দরজা পেরিয়ে বুক ধড়ফড় করতে করতে সিঁড়ির দিকে পা বাড়ালো। প্রতিটা কদমে ভয় কাজ করছিল, যদি আবার কারো সামনে পড়ে যায় আর সওয়াল জবাব শুরু হয়। ঠিক তখনই তার ভয়টা সত্যি হলো। পেছন থেকে একটা গম্ভীর নারী কণ্ঠ ভেসে এলো। কি হয়েছে? এই মেয়ে, কে তুমি? এদিকে এসো। হৃদির বুক কেঁপে উঠল। চোখ পিট পিট করে ধীরে ধীরে ঘুরে তাকালো। ড্রয়িং রুমের রাজকীয় কুশন ঢাকা কিং সাইজ চেয়ারে বসে আছে মধ্যবয়সী এক নারী। চোখে ভারী ফ্রেমের চশমা, পরিপাটি শাড়ি, মুখে কঠোরতার ছাপ। হৃদিতা ভয়ে ভয়ে এগিয়ে গেল। বুঝতে পারল এটা আহিয়ার মা। মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম। তিনি ঠান্ডা গলায় জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? জি, হৃদিতা রায়ান। তুমি আহিয়ার বন্ধু? জি। বাসা কোথায়? মিরপুর 11। এখানে স্থানীয়? জি না, দেশের বাড়ি বরিশাল ভোলা জেলায়। এখানে বোনের বাসায় পড়াশোনা করি। পরিবারের সবাই কি গ্রামেই থাকে? জি। বাবা কি করেন? ভাই বোন কজন? আব্বু একজন শিক্ষক, আম্মু গৃহিণী। আমরা 4 ভাই বোন। ভাই সবার বড়, নাম ইব্রাহিম। আমার বোন ঈশানী, এরপর আমি নিজে, আর ছোট একটা বোন আছে রাইসা। হৃদিতা হালকা কেঁপে উঠে এক নিঃশ্বাসে সব বলে দিল। আফরোজা শেখ গম্ভীর দৃষ্টিতে হৃদিতার দিকে তাকালেন। কিছুক্ষণ ভ্রু কুঁচকে থেকে নির্লিপ্ত সুরে বললেন। ঠিক আছে, তুমি যাও। আহিয়া উপরে নিজের ঘরেই আছে। হৃদিতা মাথা নাড়িয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। বুক থেকে চাপা ভয়টা যেন একটু হলেও সরে গেল। পেছনে বসে আফরোজা শেখ গভীর দৃষ্টিতে মেয়েটির চলে যাওয়া দেখতে লাগলেন। ঠোঁট শক্ত করে কিছু একটা ভাবলেন মনে মনে। তারপর আঙুলের ডগা দিয়ে চশমার ফ্রেমটা ঠিক করে আবার হাতে ধরা ফাইলের দিকে মন দিলেন। হৃদিতার মনে হঠাৎ করে আহিয়ার ওপর অভিমান জেগে উঠেছিল। ক্ষিপ্ত ভঙ্গিতে কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই মুখ থেকে বের হয়ে এলো। অহিয়ার বাচ্চা। কথাটা শেষ করার আগেই পাথরের মূর্তির মতো জমে দাঁড়িয়ে গেল দরজার সামনে। চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস যেন আটকে গেল বুকের ভেতর। তার থেকে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে আহাদ রাজামির, অর্ধনগ্ন অবস্থায়। কেবল একখানা কালো ট্রাউজার পরে। ঘরের মৃদু আলোয় চকচক করছে তার কাঁধ, বুক আর অ্যাবস। শক্তপোক্ত শরীরটা যেন জীবন্ত ভাস্কর্যের মতো দাঁড়িয়ে আছে সামনে। রীতিতার গলা শুকিয়ে এলো নিজের অজান্তেই। ঘাড় একটু কাত হয়ে গেল। অস্ত্রজোড়া ফাঁক হয়ে দৃষ্টি আটকে গেল আহাদের শরীরে। এ যেন চোখ ফেরাতেই পারছিল না। আহাদ ধীর পায়ে দুকদম এগিয়ে এলো তার দিকে। হৃদির নিঃশ্বাস হালকা কেঁপে উঠল। আহাদ ঝুঁকিয়ে তার কানের কাছে এসে ফিস ফিস করে বলল। হাইহার তো বাচ্চা নাই, তবে আপনি চাইলে আমরা একটা ছোটখাটো ক্রিকেট টিম বানাতেই পারি, মিস জানো। হৃদিতার দৃষ্টি এখনো আটকে আছে তার শরীরের দিকে। অবচেতনভাবে তর্জনী আঙুল বাড়িয়ে দুবার স্পর্শ করল আহাদের চকচকে বুকে। মনে হলো যেন ছুঁয়ে নিশ্চিন্ত হতে চাইছে। এটা বাস্তব নাকি কল্পনা? আহাদ কিছু না বলে শুধু অদ্ভুত তৃষ্ণায় ভরা চোখে তাকিয়ে রইল। হঠাৎ হৃদিতা চমকে উঠল, তীব্র চিৎকার দিয়ে পেছনে সরে গেল। তার পিঠ গিয়ে ঠেকল কাঠের দরজার। চোখ বড় বড় করে তাকিয়ে ভাঙা গলায় বলল। আপনি এখানে? আপনি আহিয়ার রুমে কি করছেন? আহাদ শান্তভাবে বাম হাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষে নিল। অতপর বিছানা থেকে শার্টটা তুলে গায়ে জড়িয়ে নিতে নিতে উত্তর দিল। ফার্স্ট অফ অল, এটা আহিয়ার রুম না। অ্যান্ড সেকেন্ডলি, আমার বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন আমি এখানে কি করছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হৃদিতার চোখ আরও বিস্ময়ে বড় হলো। আপনার মানে? আহাদ এবার দুকদম এগিয়ে এসে সামান্য ঝুঁকে মুখোমুখি দৃষ্টি মেলালো, কণ্ঠে রুক্ষ দৃঢ়তা। ইয়েস, ভালো করে তাকিয়ে দেখো জানো, কোন দিক থেকে এটা আহিয়ার রুম মনে হয়। হৃদিতা তখন ধীরে ধীরে চোখ বোলাতে লাগলো চারপাশে। সত্যি তো, রুমটার প্রতিটি কোণ যেন পুরুষালী রুচিতে সাজানো। বড় বড় দুটো অদ্ভুত পেন্টিং টাঙানো দেয়ালে। অন্যপাশে ঝুলছে দুটো গিটার, একটা বাসন্তী আর একটা কফি মেরুনের সংমিশ্রণ। দেয়ালের অন্য পাশে ঝোলানো কিছু বক্সিং গ্লাভস। কোণের স্ট্যান্ডে ঝুলছে একাধিক ব্লেজার, আরেক কোণে ড্রেসিং রুম।
রুমটা বড় পরিপাটি অথচ রুক্ষ। সেদিন এসবের কিছুই খেয়াল করেনি রিদিতা। মনে মনে ফিস ফিস করল। মানে গেটের সামনে যে মীর হাউস লেখা ছিল, তার মানে এটা আসলেই আহাদ রাজা মীরের বাড়ি। ইস, কি বুদ্ধু আমি! এখন কি বলবো? কিভাবে বের হবো এখান থেকে? ঠিক তখনই আহাদ হঠাৎ 2 আঙুলে তুড়ি বাজিয়ে তার ধ্যান ভাঙালো। কি হলো? কোথায় হারিয়ে গেলেন মিস জানু? রীতি লজ্জা আর ভয়ে গুটিয়ে গেল, কণ্ঠ কাচুমাচু অপরাধী ভঙ্গিতে বলল, আসলে আমি জানতাম না, আইহার রুম ভেবে ভুলে চলে এসেছি। আমি আমি যাচ্ছি। সে দ্রুত ঘুরে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে বজ্র কণ্ঠে ভেসে এলো আহাদের ডাক। স্টপ। পায়ের তলা কেঁপে উঠল হৃদির। ধীরে ধীরে ঘুরে তাকালো। আহাদের কড়া দৃষ্টি সরাসরি তীরের মতো বিদ্ধ হলো তার চোখে। আহাদ 2 আঙ্গুলের ইশারায় কাছে ডাকলো। হৃদিতা থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, অতঃপর কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে এলো। আহাদের সামনে এসে মাথা নিচু করে গুটিসুটি হয়ে দাঁড়ালো। আহাদ গম্ভীর গলায় বলল, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ভুল যখন করেছিস এর শাস্তিটাও নিয়ে যা। হৃদিতা ভয়ে তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ আহাদ হুঙ্কার ছাড়ল। ওই চেয়ারের উপর উঠে দাঁড়া। হৃদিতা কাপা গলায় অনুনয় করল। আমি সত্যি জানতাম না। আহাদ ঠান্ডা স্বরে গর্জে উঠল। আমি দ্বিতীয়বার রিপিট করবো না রিদি, ডু ইট। অবশেষে হৃদিতা ধীরে ধীরে চেয়ারের উপর উঠে দাঁড়ালো। তার দৃষ্টি নামানো, ঠোঁট কাঁপছে তীর তীর করে। আহাদ এবার স্বাভাবিক ভঙ্গিতে বলল, এবার কান ধর। হৃদিতা বাধ্য মেয়ের মতো 2 হাত তুলে কান ধরল। আহাদ এবার হৃদিতার কাছাকাছি এসে গভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে বলল, যতক্ষণ আমি রেডি হচ্ছি ততক্ষণ পর্যন্ত এভাবেই দাঁড়িয়ে থাকবি। কোনো চালাকি করার চেষ্টা করলে থাপড়ে চেহারার নকশা পাল্টাই দিব। আহাদ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় দাঁড়িয়ে নিজের শার্টের গলা ঠিক করতে লাগলো। চুলে হাত বুড়িয়ে মাঝে মাঝে আর চোখে রীতির দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলে। মেয়েটির লাজমাখা মুখ দেখে বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। ইচ্ছে করছিল আজ মুখটার দিকে শুধু তাকিয়ে থাকতে। কয়েক মিনিট পর ঘড়ি হাতে বাঁধতে বাঁধতে বলল, ওকে, টাইম আপ, এবার নামতে। কথাটা শেষ হবার আগেই রিদিতা এক লাফে চেয়ার থেকে নেমে পড়ল। এরপর আর এক মুহূর্ত দেরি না করে ভৌ দৌড় দিল দরজার দিকে। রিদিতার এমন কাণ্ডে আহাদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মুখ হাঁ হয়ে গেল বিস্ময়ে। সে বুঝতেই পারেনি রীতি এমন কাণ্ড করে যাবে। এক মুহূর্ত পর হঠাৎ করেই জোরে জোরে হেসে উঠল। মাথা নেড়ে বলল, এই মেয়েটা একদিন আমাকেই হার মানাবে নিশ্চিত। হাসতে হাসতে শার্টের শেষ বোতামটা লাগিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আহাদ রাজামীর। অবশেষে কয়েকটা রুম ঘুরে ঘুরে হাঁপাতে হাঁপাতে আহিয়ার রুমে এসে পৌঁছালো রিদি। বুকের ভেতর যেন ধুকপুক শব্দটা গোটা করিডোরেই শোনা যাচ্ছে। ভেতরে ঢুকতেই আহিয়া তড়িঘড়ি করে এগিয়ে এলো, চোখে বিস্ময়, কণ্ঠে দুশ্চিন্তা। কি রে, তুই ঠিক আছিস? এমন হাঁপাচ্ছিস কেন? রিদিতা হাত উঁচু করে হাঁ করে শ্বাস নিতে নিতে বলল, বলতেছি, আগে পানি দেস দোস্ত। আহিয়া তাড়াতাড়ি টেবিলে রাখা জগ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি ঢেলে এগিয়ে দিল। হৃদি শ্বাসরুদ্ধ করে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে নিল। একাধিকবার গভীর নিঃশ্বাস টেনে ধীরে ধীরে স্বাভাবিক হলো। গ্লাসটা টেবিলে রাখতেই হঠাৎ হৃদিতা ঝটকা মেরে আহিয়ার দিকে তাকালো। তোদের বাড়িতে সবাই আমার অদ্ভুত কেন? আহিয়া ভ্রুকুসকে অবাক হলো। কেন, কি হয়েছে? বাসায় ঢুকতেই প্রথমে এক অচেনা লোকের সাথে দেখা হলো। এমন অদ্ভুত আচরণ করলো যেন মনে হয় আমি কোনো চোর বদমাইশ। তারপর তোর মা আমাকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। এক মুহূর্তের জন্য সত্যিই মনে হলো আমি যেন আসামির কাঠ করে দাঁড়িয়ে আছি, আর তোর মা কোর্টে বসা অ্যাডভোকেট হয়ে আমাকে জেরা করছে। আহিয়া ফিস ফিস করে হেসে ফেলল। ঠিকই মনে হচ্ছে তোর। হৃদিতা হতভম্ব হয়ে তাকালো। কি? হ্যাঁ, আমার আম্মু একজন অ্যাডভোকেট আফরোজা শেখ, দেশের নামকরা ক্রিমিনাল লয়ার। হৃদিতা চমকে উঠল, মুখ হা হয়ে গেল। আরে বাপ রে, আর কি কি বাকি আছে বল? তোর বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, তোর ভাই আহাদ রাজা মীর, আর কিছু বাকি আছে নাকি আহি? এভাবে কেন বলছিস? আর কিভাবে বলবো? তুই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, অথচ এই কয়েক মাস আমরা একটু কাজ করতে পারলাম না। আহিয়ার নিচু গলায় বলল, কারণ সবাই বাবা আর ভাইয়ের ভয়ে দূরে থাকে। ভয়ে কেউ আমার সাথে মিশতে চায় না, তাই তোদের কখনো বলিনি। ভয় ছিল যদি তোরাও দূরে সরে যাস। হৃদিতা একটু থমকে গেল।
তার ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে আহিয়ার 2 হাত শক্ত করে চেপে ধরল। আহি, পাগল তুই? কে কি করলো, কে কি বললো? তোর পরিবার কেমন, আমার পরিবার কেমন, তা আমাদের কি আসে যায়? আমরা ফ্রেন্ড হয়েছি মানে এই বন্ধুত্ব থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। কথাটা শুনে আহিয়ার চোখে পানি টলমল করে উঠল। আবেগে সে রীতিতাকে জড়িয়ে ধরল। রীতিতাও আলতোভাবে ওকে সান্ত্বনা দিল। এই প্রথমবার তাদের বন্ধুত্বের ভেতরে থাকা উচ্চবিত্ত মধ্যবিত্ত দেয়ালটা ভেঙে গেল। মুহূর্তে যেন সেই বরফ গলতে শুরু করলো। নিজেদের সামলে নিয়ে তারা বিছানায় বসলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আহিয়া বলল, আচ্ছা, তুই ভাইয়াকে কিভাবে চিনলি? প্রশ্ন শুনে রীতিতা কাচুমাচু করে কণ্ঠ নামিয়ে বলল, সেদিন তোর ভাইয়ের রুমে আমরা গ্রুপ স্টাডি করছিলাম না, আমি জানতাম না, আমি ভুলে তোর রুম ভেবে ঢুকে পড়েছিলাম। সিরিয়াসলি? ভাই কিছু বলে নাই তোকে? রীতির ঠোঁট কামড়ে দাঁত বের করে হেসে ফেলল। কি বলবে? তোর ভাইয়ের কি সেই শহর আছে রিদিতা রায়নকে কিছু বলার? আহিয়া হালকা থেমে গেল। কিছু একটা ভেবে চুপ হয়ে গেল। রীতিতা হাত নেড়ে তার চিন্তা ভাবনা ভাঙালো। আচ্ছা বাদে, আগে নোটসগুলো দে, সন্ধ্যার আগে আবার বাসায় ফিরতে হবে। আহিয়া বই খাতা ঘাঁটতে লাগলো। এক হাতে কাগজপত্র বের করতে করতে বলল, তুই এই 2 দিন ভার্সিটিতে যাসনি কেন? আমি তো মেসেজ দিয়েছিলাম, রিপ্লাই করলি না, কাহিনী কি? রীতিতার দৃষ্টি সরিয়ে নিল। ঠোঁট চেপে আসতে বলল, কাহিনী কিছু না, শরীর ভালো ছিল না। কিন্তু সত্যিটা বলল না। কিভাবে বলবে? আহাদ রাজার ভয়ে সে টানা 2 দিন ঘর থেকে বের হয়নি। অথচ আজ আবার তার সামনে এসে পড়তে হলো, তাও আবার আহাদের বেডরুমে। মাথা ঝাঁকিয়ে সব চিন্তা ঝেড়ে ফেলল রীতিতা। সে বিছানায় নোটসগুলো ছড়িয়ে মনোযোগ দিয়ে দেখতে শুরু করলো। আহিয়া বলল, আমি কফি আনতে যাচ্ছি, তুই থাক। আহিয়া বেরিয়ে যেতেই রীতিতার চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগের দৃশ্য। আহাদের অর্ধনগ্ন শরীর, চকচকে বডি, গাঢ় বাদামি চোখের গভীর দৃষ্টি। ভাবতেই তার গালজোড়া হঠাৎ লালচে বর্ণ ধারণ করল। বুক ধরফর করছে। ইস, রীতি কখনো কল্পনা করেনি তার ক্রাশকে এত কাছ থেকে এভাবে দেখতে পাবে। কলমটা ফেলে দিয়ে 2 হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলল সে। লজ্জা, ভয় আর আবেগে তার বুকের ভেতর এক অজানা ঢেউ খেলে গেল। গ্যারেজের পেছনে তৈরি সেই ছোট্ট 2 কামরার ঘরটাই আসলো। ড্যামো ঘর। মীর বংশের কাছে এটা এক অদ্ভুত ভয়ঙ্কর জায়গা। এখানে কখনো রাজনৈতিক আলাপ হয়, কখনো কারো সাথে বনিবনা না হলে তাকে ডেকে এনে দেখানো হয় আহাদ রাজা মীরের ড্যামো। আজ সেই ঘরের মাঝখানে পুরনো লোহার চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে শামীম পোদ্দার, পুরান ঢাকার নামকরা দালাল। কারওয়ান বাজারের ফুটপাত থেকে শুরু করে পাইকারি সবজির আড়ত পর্যন্ত তার প্রভাব বিস্তার। কিন্তু সমস্যা হলো সে কথা দিয়েও কথা রাখেনি। আহাদের সাথে ডিল হয়েছিল, সাধারণ ব্যবসায়ীদের ওপর সে আর জোর খাটাবে না। কিন্তু সুযোগ পেয়ে আবার পুরনো খেলায় ফিরে গেছে। আজ তার সেই ভুলের মাসুল দিতে হবে। আহাদ রাজা মীর ধীর পায়ে এগিয়ে এলো। কালো শার্টের 2টো বোতাম খোলা, হাতার মোচড় গোটানো, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। সে একটা চায় টেনে আনলো। তার উপর 1 পা তুলে ঝুঁকে এলো শামীম পোদ্দারের মুখের সামনে। কণ্ঠে কর্কশ গর্জন, তোর নাম শামীম পোদ্দার, ঠিক আছে, কিন্তু আহাদ রাজার সাথে পোদ্দার দেখানোটা তোর মোটেও ঠিক হয়নি। শামীম পোদ্দারের ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে। সে তোতলাতে তোতলাতে বলল, বাবা ভাই, এবারের মতো মাপ কইরা দেন, জিন্দিগিতে আর ভুল করুম না। কারওয়ান বাজারে আজ থেকে আমাগো ছাও দেখবেন না কেউ। আহাদের ঠোঁটে হালকা এক বাঁকা হাসি ফুটল। আহাদ রাজা মীরের কাছে ভুলের কোনো ক্ষমা নাই পোদ্দার। তবে তোর কপাল ভালো, আজ আমার মনটা অনেক ফুরফুরে। আমি আজকে মেলা খুশি, তাই তোকে ছোট্ট একটা ডেমো দিয়ে ছেড়ে দেব। এ কথা বলে আহাদ গম্ভীর কণ্ঠে ডাক দিল। শাওন, নাদিম। পাশেই দাঁড়িয়েছিল আশফাক মীর, শাহিন, নাদিম আর শাওন। ডাক শুনে শাওন নাদিম এগিয়ে এলো। আহাদের হালকা ইশারাতে তারা শামীম পোদ্দারের বাঁধন খুলে দিল। আহাদ পেছনে হেলান দিয়ে বসল। চোখ রক্তিম বর্ণ, শেয়ালের মতো ঝলসে উঠছে। চল, ওই টুরের উপর উঠে তারা। আদেশ শোনার সাথে সাথেই শামীম পোদ্দার ধরফর করে উঠে দাঁড়ালো। হঠাৎ গর্জন করে উঠল আহাদ, 202 বার কান ধরে উঠবস করবি, একটাও যেন কম না হয়। ভাই, এতবার করলে আমি মরে যাবো ভাই। আহাদ চোখ বড় বড় করে হুঙ্কার ছাড়ল। শুরু কর, না হলে 200 থেকে বাড়াই দিব, কুইক।
ভয়ে কাঁপতে কাঁপতে শামীম পোদ্দার কান ধরে উঠবো শুরু করলো। 1 2 3 ঘাম ঝরতে শুরু করলো কপাল থেকে। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাসকষ্ট বেড়ে গেল। আহাদ চেয়ারে হেলান দিয়ে বসে হঠাৎ মুখ বেঁকিয়ে বলল, না, মজা পাচ্ছি না। একটা কাজ কর, তোর লুঙ্গিটা খুলে মাথায় তুলে শুরু কর। ঘরে থাকা সবাই মুখ টিপে হাসল। শাওন এগিয়ে এসে তার লুঙ্গি টানতে গেলে শামীম দু হাতে শক্ত করে ধরে চিৎকার দিয়ে উঠল, ভাই ভাই, আমি লুঙ্গির নিচে জাঙ্গে পড়ি নাই ভাই। আচ্ছা, এটা কি করলি? ভাগ্যক্রমে যদি তোর লুঙ্গি দক্ষিণে হাওয়ায় উল্টে যায়, তাহলে তো তোর পক্ষী সোজা বাজারে নিলামে উঠবে। সবাই আবার হেসে উঠল। শামীম কাঁদো কাঁদো গলায় বলল, ভাই, পরের বার আর ভুল করবো না। আহাদ হাত নেড়ে বলল, ঠিক আছে, এখন কন্টিনিউ কর। তাছাড়া তোর পক্ষে নিলামে উঠলেও কেউ কিনতে চাইবে না। কথাটা শুনে হাসিতে ফেটে পড়ল শাহিন নাদিমরা। শামীম পোদ্দার আবার কান ধরে উঠবস শুরু করলো। এক সময় শরীর ক্লান্ত হয়ে পড়ল। তার পা কাঁপছে, শ্বাস ছোট হয়ে আসে, বুক দিয়ে ঘাম ঝরছে নদীর মতো। অবশেষে 202 বার শেষ করে হুঁশ হারাতে হারাতে মেঝেতে পা ছড়িয়ে বসে পড়ল। আহাত ঠান্ডা চোখে তাকালো আশফাক মীরের দিকে। চাচু, ওই লুঙ্গি নিয়ে কি যেন একটা গান আছে না? আশফাক মীর গম্ভীর মুখে উত্তর দিলেন। ও লুঙ্গি ড্যান্স। আহাত রাজা হাততালি দিয়ে উঠল। ইয়েস। নাদিম, মিউজিক চালা। এখন পোদ্দার দিবি লুঙ্গি ডান্স। নাদিম স্পিকারে গান চালালো। ঢোল ঢাকের তালে তালে বাজতে লাগলো সেই বিখ্যাত সুর। আহাত পায়ের ওপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বসলো। শাহিন তার পাশে দাঁড়ানো। শাওন নাদিম সরে গিয়ে এক পাশে জায়গা করে দিল। শামীম পোদ্দার কাপা ক্লান্ত শরীর নিয়ে আবার দাঁড়ালো। দু হাতে সাদা লুঙ্গির দুকোনা ধরল। অতপর সুরের তালে তালে লজ্জায় ক্লান্তিতে ভয়ে ভয়ে নাচতে শুরু করলো। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। সবাই একসাথে হেসে উঠল। আহাত রাজা মেয়ের ঠোঁটে ঠান্ডা হাসি টেনে কবিতা আবৃত্তি করলো। এই আহাদ রাজা যখন চাকিয়ে দেয় সাজা, লুঙ্গি খুলে নাচতে নাচতে বলে, আহা কি মজা, কি মজা। ঘরের দেয়ালে ধ্বনিত হলো আহাদের সেই হাসি, সেই গানের আওয়াজ, আর শামীম পোদ্দারের চোখ থেকে গড়িয়ে পড়ল অপমানের অশ্রু। সন্ধ্যার আলো তখন আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে। আকাশে কমলা নীল রঙের মিশ্রণে যেন অদ্ভুত রহস্যময়তা ছড়িয়ে আছে। চারপাশে পাখির ডাক, দূরে মাগরিবের আজানের সুর ভেসে আসে। সেই সময় তাড়াহুড়ো করে রিদিতা কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধপ ধপ শব্দ করে সিঁড়ি বেয়ে নামছিল। তার হাতে ফোন, স্ক্রিনে ভেসে আছে ঐশানীর নাম। রিদির মুখে ব্যস্ততা, চোখে অস্থিরতা। মনে মনে বলল, আজকে দেরি হলে নিশ্চিত আব্বুরে ফোন দিয়ে সব বলে দিবে। শেষ সিঁড়ির ধাপে পা রাখতেই হঠাৎ সামনে থেকে আসা কারো সাথে মুখোমুখি সংঘর্ষ। ধপ করে ছিটকে পড়ল দূরে। মুখ থেকে চাপা একটা শব্দ বের হলো। আহ! সিঁড়ির কোণার সাথে কবজি লেগে কেটে গেছে। সামান্য রক্ত বেরিয়ে আসে। হৃদিতা চোখ বন্ধ করলো, হাত দিয়ে কবজি চেপে ধরল। একটু সামনে নিয়ে উপরের দিকে তাকাতেই চমকে উঠল। যার সাথে সংঘর্ষ হয়েছিল সেও মেঝেতে পড়ে আছে। লম্বা চওড়া গড়নের একজন পুরুষ, ধবধবে ফর্সা ত্বক, চুল ব্যাক ব্রাশ করে সেট করা, মুখে ক্লিন শেপ, আকাশি নীল রঙের শার্ট পরা। একপাশে তার অফিসিয়াল কালো ব্যাগটা পড়ে আছে। রীতি চোখ পিটপিট করে অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই রান্নাঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন আহাদের ছোট চাচি হালিমা বেগম। চোখে ভয় মিশ্রিত বিস্ময়। আদনান বাবা, তুমি ঠিক আছো? রিদিতা। পেছন থেকে আহিয়া দৌড়ে নেমে এসে রিদিকে হাত ধরে দাঁড় করালো। রিদি, তুই ঠিক আছিস তো? রিদি ব্যথা চাপা দিয়ে মাথা নেড়ে বলল, আমি ঠিক আছি, কিন্তু উনি? আহিয়া দ্রুত ছেলেটার দিকে এগিয়ে গেল। আদনান ভাই, আপনি ঠিক আছেন? আদনান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাত দিয়ে জামার ধুলো ঝাড়লো। একবার কঠিন দৃষ্টিতে তাকালো আহিয়ার দিকে। তীক্ষ্ণ দৃষ্টি, ঠান্ডা কিন্তু ভীতিকর। আহিয়া অনায়াসে গুটিয়ে গেল। সেই দৃষ্টিতে যেন অদৃশ্য চাপা কিছু লুকিয়ে আছে। আদনান হালিমা বেগমের দিকে তাকিয়ে সোজা স্বাভাবিক গলায় বলল, আমি ঠিক আছি চাচি আম্মা। এরপর রিদিতার দিকে একবার তাকিয়ে ব্যাগ হাতে তুলে গটগট করে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল তার উপস্থিতি। রিদিতা অবাক হয়ে তাকিয়ে থাকলো তার চলে যাওয়ার পথের দিকে। সে কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, উনি কে? হালিমা বেগম স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আদনান আহাদের বড় চাচা সালমান মীরের একমাত্র ছেলে। আহিয়া এবার যোগ করল,
আদনান ভাই একজন ডক্টর। বড় আব্বু আর বড় আম্মু জার্মান থাকে, সেখানে ব্যবসা আছে। আদনান ভাই সেখান থেকেই পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। উনি আবার সবার থেকে একেবারেই আলাদা, রাজনীতি একদম পছন্দ করে না, একেবারে বড় আব্বুর মতোই, খুব নিয়মে চলে, শরীর নিয়ে প্রচণ্ড সচেতন, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাও বলে না। দেখলি না কেমন গট গট করে চলে গেল। রিদি একবার সেদিকে তাকিয়ে হেসে উঠল। আহিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আমি এমনি এমনি বলছিলাম যে তোদের বাসায় সবাই অদ্ভুত, এক একজনের এক এক রকম আচরণ। আহিয়া আর কোনো জবাব দিল না। রিদি ঘুরে চলে যেতে নিলেই হালিমা বেগম ডেকে বললেন, আরে কই যাও? আমি নাস্তা রেডি করেছি, অন্তত খেয়ে যাও। না জি, আমার দেরি হয়ে যাবে। বুবু ফোন দিয়েছে, ভাইয়া বাসা ফেরার আগে আমাকে যেতে হবে। এটা আবার কেমন কথা? তোমাকে ড্রাইভার দিয়ে পৌঁছে দেব। রিদিতা দ্রুত মাথা নেড়ে বলল। না না, দরকার নেই, আমি যেতে পারবো। এরপর রিদি হালকা হাসি দিয়ে সবার থেকে বিদায় নিল। আহিয়া হাত নেড়ে বলল, সাবধানে যাস, বাসায় পৌঁছে একটা নক দিস। রিদিও হাত নেড়ে বেরিয়ে গেল। হালিমা বেগম আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। আদিবা ড্রয়িং রুমে বসে আছে। আহিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো, আর উপরের তলা থেকে আদনানের তীক্ষ্ণ দৃষ্টি জোড়া নীরবে বিদ্ধ হয়ে রইল নিস্তলা ড্রয়িং রুমে। চোখে এক অদ্ভুত গভীরতা, যেন ভেতরে লুকিয়ে আছে অজানা গল্প, অচেনা রহস্য। মীর হাউজের বিশাল গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো রিদিতা। রাস্তার বাতিগুলো এক এক করে জ্বলে উঠছে। আলো অন্ধকারের ফাঁকে শহরটা যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। হৃদি রাস্তার ধারে দাঁড়িয়ে চারিদিকে চোখ বোলালো। একটা রিস্কাও চোখে পড়ল না। সে দীর্ঘশ্বাস ফেলে ওনাটা শক্ত করে গলায় পেঁচালো, মাথা ও চুল ভালোভাবে ঢেকে নিল। ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। বড় বড় পা ফেলে সামনের গলির দিকে হাঁটা শুরু করলো হৃদি। আশা ছিল সেখানে হয়তো রিস্কা পাওয়া যাবে। হঠাৎই পেছন থেকে কর্কশ শব্দে তীব্র ব্রেক কষল একটা গাড়ি। রীতি চমকে উঠল। একেবারে তার সামনেই কালো রঙের গাড়ি থেমে গেছে। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেলল সে। বুক ধুকপুক করছে। আর একটু হলেই তো চাকার নিচে যেত। ঠিক তখনই ভেসে এলো এক অতি পরিচিত গভীর কণ্ঠস্বর। মিস জানো? তড়াক করে চোখ মিলে তাকালো হৃদি। গাড়ির কাজ নামানো, ভেতর থেকে ঠান্ডা অথচ জ্বলন্ত চোখে তাকিয়ে আছে আহাদ রাজা। তার সেই দৃষ্টি যেন সরাসরি বিদ্ধ হয়ে ঢুকে গেল হৃদির চোখের গভীরে। অকারণে বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করল হৃদি। এমন অদ্ভুত ব্যথা সে আগে কখনো অনুভব করেনি। নিজেকে সামলে নিয়ে কড়া গলায় বলল, আর একটু হলেই তো আপনার গাড়ির নিচে ব্যাঙের মতো পিষে যেতাম আমি। চোখে পকেট রেখে গাড়ি চালাচ্ছিলেন। আহাদ ধীর স্থির ভঙ্গিতে গাড়ির দরজা খুলে নেমে এলো। তার চোখ এখনো স্থির হয়ে আছে হৃদির মুখে। ঠান্ডা কাঁপিয়ে দেওয়ার মতো স্বরে বলল, কি বললে? আহাদের কণ্ঠে হিম শীতল রাগ মিশে আছে। হৃদি সেটা বুঝে গেল। বুকের ভেতর আরও জোরে ধুকপুক শুরু হলো। আর কথা না বাড়িয়ে একটা কৃত্রিম হাসি দিল। তারপর ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই সামনে এক ফাঁকা রিক্সা এসে পড়ল। হৃদি তাড়াতাড়ি ডাক দিল, এই রিক্সা। রিক্সা কাছে আসতেই হৃদি দ্রুত পা বাড়িয়ে উঠতে যায়। হঠাৎ একটা শক্তপোক্ত হাত তাকে কোমর থেকে টেনে তুলল। ভরকে গিয়ে চিৎকার করে উঠল হৃদি, মামা বাঁচান, এই লোকটা আমাকে অপমান করছে। তার চিৎকারে আশেপাশের কয়েকজন সেদিকে তাকালো। রিস্কাওয়ালাও একবার আহাদের দিকে তাকালো। আহাদের চোখের তীক্ষ্ণ দৃষ্টি দেখে রিস্কাওয়ালা এক মুহূর্ত দেরি না করে দ্রুত প্যাডেল মেরে উধাও হয়ে গেল। হৃদির মুখ শুকিয়ে গেল। এই দেশে মানবতা বলতে কিছু নেই, কেউ সাহায্য করলো না। আহাদ একটুও বিচলিত হলো না, বরং তাকে তুলে এনে গাড়ির ভেতর বসিয়ে নিজে হালকা ঝুঁকিয়ে মুখের কাছে এসে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি বললো মানবতা নেই? এই যে আমি একটা মহিলা ব্যাংকে তুলে এত কষ্ট করে 4 ফুট হেঁটে এসে গাড়িতে বসালাম। হৃদির চোখ বিস্ফোরিত হয়ে গেল। মুখ হা হয়ে রইল। আহাদ গা ছাড়া ভঙ্গিতে সামান্য হেসে উঠল। হৃদি দাঁত চেপে কোমল দু হাতে আহাদের বুক ঠেলে সামান্য সরিয়ে দিল। আমি মোটেও ব্যাং না, ব্যাং আপনি, আপনার 14 গোষ্ঠী। শুনুন, আমি নামবো।
সে পা নামানোর আগেই আহাত ধপ করে গাড়ির দরজা বন্ধ করে দিল তার মুখের উপর। অতপর হেঁটে গিয়ে ড্রাইভিং সিটে বসল। গাড়ির ইঞ্জিন গড়িয়ে উঠল। সামনে পেছনে গার্ডদের গাড়ি সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে কনভয়ের মতো যাত্রা শুরু হলো। আর গাড়ির ভেতরে বসে হৃদি নিঃশ্বাস ফেলল ভারীভাবে। তার বুকের ভেতর ধর্মরানি থামছেই না। আহাত 2 হাত স্টিয়ারিংয়ে রেখেও মাঝে মাঝে পাশ কাটিয়ে তাকাচ্ছিল হৃদির দিকে। তার দৃষ্টি এমন যেন হৃদির প্রতিটা অঙ্গভঙ্গি, প্রতিটা নিঃশ্বাসের ওঠানামা পর্যন্ত পড়ে ফেলতে চাইছে। হৃদির শরীর থেকে ভেসে আসে মিলি ঘ্রাণ, হালকা মিষ্টি অথচ অদ্ভুতভাবে মাতাল করা। আহাত রাজা মীর যে মানুষের রক্ত ঝরাতে দ্বিধা করে না, যার কণ্ঠেই মানুষ থরথর করে কাঁপে, সে আজ অদ্ভুত অচেনা এক অনুভূতির বন্ধি। বুকের ভেতর ধুকপুক ধ্বনিতে যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ড। কপালের শিরাগুলো টনটন করছে। সে মাথা নাড়িয়ে চেষ্টা করল সব কিছু ঝেড়ে ফেলতে, কিন্তু যতই চোখ সরায় ততই আবার দৃষ্টি ফিরে যায় হৃদির দিকে। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল হৃদির কবজিতে হালকা কাটা দাগ, রক্ত শুকিয়ে লেগে আছে। আহাদের দুভ্রুর মাঝখানে গভীর ভাঁজ পড়ল। চোখ দুটো একেবারে ধারালো হয়ে উঠল। হঠাৎই ব্রেক চাপল জোরে। গাড়ি কেঁপে উঠল রাস্তার মাঝে। সামনে পেছনে থাকা গার্ডদের গাড়িগুলো দাঁড়িয়ে গেল। আহাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদির হাতে। এটা কি? এখানে কি হয়েছে? হৃদি চমকে গেল। একটা ঢোক গলধকরণ করে আমতা আমতা করে বলল, পড়ে গিয়ে একটু কেটে গেছে। আহাত গর্জে উঠল, পড়ে যাস কি করে? আর কেটে যায় কি করে? হ্যাঁ, মন কি তাল গাছে মাথায় থাকে? হৃদি ভয়ে আর কিছুই বলল না, তবে মনে মনে বিড়বিড় করল, আজও আমার কেটে গেলে ওনের কি? নিজে তো খালি থাপড়ায় থমকায়, আর এখন দরদে তিপ্পা হয়ে মরিচের মতো ঝাঁজ ঢালছে। আহাদের চোখ স্থির হয়ে রইল। হৃদির ঠোঁট ফোলানো, চোখ দুটো ভিতুর মতো পিটপিট করছে, দৃষ্টি সোজা সামনের দিকে। কোনো কথা না বলে আবার গাড়ি চালু করল আহাদ। কিছুক্ষণ পরে গাড়ি এসে থামলো একটা বড় ফার্মেসির সামনে। গাড়ির ভেতর হৃদিকে লক করে রেখে নেমে গেল সে। হৃদির বুক ভয়ে ধরফর করছে। সে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো আহাদ রাজা, হাতে এক গাদা ওষুধের প্যাকেট। গাড়িতে বসে হৃদির হাত ধরে জোর করে সামনে টানল। হৃদি বাধ্য মেয়ের মতো হাত বাড়িয়েও দিল। আহাদ হেক্সিসেল দিয়ে পরিষ্কার করে খুব যত্ন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল, যেন তার সব ধৈর্য ঢেলে দিচ্ছে। হৃদির বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপন শুরু হলো। পানির বোতলের ঢাকনা খুলে 2টা ওষুধ এগিয়ে দিল আহাদ। হৃদি সাথে সাথে ঠোঁট ফুলিয়ে নাক চেপে ধরল। আহাদ হুঙ্কার ছাড়ল, কি হলো? আর কতক্ষণ ধরে থাকবো আমি? হৃদি ভ্রুকুচকে কটাক্ষ করে বলল, আপনাকে ধরে রাখতে কে বলেছে? জানলা দিয়ে ফেলে দেন না, সামান্য কেটে গেছে, এমনই ঠিক হয়ে যাবে। আহাদের চোখে আগুন জ্বলে উঠল। আহাদ রাজার মুখের ওপর কথা, থাপড়ে চেহারা নকশা পাল্টাই দিব। হাকর। সে হৃদির চিবুক ধরে মুখ উঁচু করল। হৃদি চোখ বন্ধ করে শ্বাসরুদ্ধ করে রাখল। ভয়ে বাধ্য মেয়ের মতো মুখ খুলে ওষুধটা গিলে ফেলল। আহাদ তখন ধীরে তার চিবুক ছাইল, নরম স্বরে বলল, এবার নিঃশ্বাস নেয়, তা না হলে মরে যাবি। পরে আমিও অনায়াসে মরব। আমারও তো তাড়াতাড়ি মরার শখ নাই। হৃদি চোখ খুলল, হতবাক হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। শেষের কথাগুলো সে ঠিকঠাক শুনতে পেল না। আহাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি বলেছে। একসময় গাড়ি এসে থামলো হৃদির বাসার সামনে। হৃদি নামতে যাবার আগেই আহাদ তার হাতে ধরিয়ে দিল ওষুধের প্যাকেটগুলো। হৃদির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এতগুলো ওষুধ সামান্য একটা কাটার জন্য? আহাদ নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, সব ধরনের ব্যথার ঔষধ, দাগ যাওয়ার ক্রিম আছে, যেটা ভালো লাগে সেটা খাবে। হৃদি হতভম্ব হয়ে বলল, ওষুধ আবার পছন্দর খাওয়াও যায়? আহাদ নাক ঘষল হাতের উল্টো পিঠে। যায়, ভালো না লাগলে ডাক্তার দেখিয়ে অন্য ওষুধ এনে দেব। হৃদি একেবারে চুপ হয়ে গেল, মনে মনে বলল, বড় লোকে বিরাট কারবার, এরা বোধহয় এবারের ট্রিটমেন্ট করে। একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ভেতরে ঢুকে গেল। আহাদ তার যাওয়ার পানে তাকিয়ে রইল। 6 তলার করিডোরে এসে থামল হৃদি। চোখ পড়ল কর্নারের ডাস্টবিনে। হাতে থাকা ওষুধের প্যাকেটগুলোর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটল। চারিদিকে চোরের মতো তাকালো একবার, অতপর একেবারে নিশ্চিন্তভাবে সব ওষুধের প্যাকেটগুলো ছুঁড়ে দিল ডাস্টবিনে। 2 হাত ছেড়ে বলল, ব্যাস, ঝামেলা শেষ। বাসায় এগুলো নিয়ে ঢুকলে নিশ্চিত হরতাল হতো।
বাসায় ঢুকে রীতি হাঁপ ছেড়ে দিল। দরজার পাশেই রাখা সোফায় গা এলিয়ে দিল। তার দেহ ক্লান্ত, চোখে মুখে ক্লান্তি আর অস্থিরতা স্পষ্ট। সামনে এসে বসলো ঐশানী। বোনকে একবার ভালো করে পরখ করল সে। কিছুদিন ধরেই রিধির আচরণ তার চোখে ধরা পড়ছে, কেমন যেন অদ্ভুত, অস্বাভাবিক। ঐশানী ভ্রু কুঁচকে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এত দেরি করলি যে? বেরিয়েছিলে মাগরিবের সময়, এখন এশার আজান দিচ্ছে। রিধি একটু কাত হয়ে আর চোখে তাকালো বোনের দিকে। মৃদু ক্লান্ত কণ্ঠে বলল, দেরি কোথায় বললাম? রাস্তায় নামছিল, ভাইকে আসছে। না, এখনই চলে আসবে। মাগরিবের নামাজ তো কাজা করেছিস, এখন অন্তত অজু করে এশার নামাজ পড়ে নি। একটু পরেই আব্বু ফোন দিবে, নামাজ পড়েছিস কিনা জিজ্ঞেস করবে। রিধি নিঃশ্বাস ফেলে কপাল ম্যাসেজ করল। ক্লান্ত লাগছে, ভাল লাগছে না, একটু পরে পড়বো। ঐশানী তির্যক দৃষ্টিতে তাকালো। এখন না পড়লে আর হবে না, একবার চিটপাঠাং হয়ে গেলে আর উঠবি না। রিধি ঠোঁট ফুলিয়ে বিরক্ত মুখে বলল, আচ্ছা যাচ্ছি। ধপ ধপ পা ফেলে রুমে ঢুকে ব্যাগটা ছুড়ে দিল বিছানায়। তারপর ভারী পায়ে ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নিল। অজু শেষে এসে শান্ত হয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে জায়নামাজ গুটিয়ে রাখতেই মাহির ডাক এলো। খালামণি, মামাম ডাকছি, নানু ভাই ফোন দিছে। রীতি ভ্রু কুচকে তাকালো। অনিচ্ছা সত্ত্বেও জায়নামাজ রেখে মাহির সঙ্গে গেল ড্রয়িং রুমে। স্ক্রিনে বাবার মুখ। রীতি সালাম দিল। রীতিকে হিজাবে দেখে তার বাবা সঙ্গে সঙ্গে উষ্ণ কণ্ঠে উত্তর দিলেন, মাশাআল্লাহ, আমার আম্মাজান নামাজ পড়ে আসছে মনে হয়। রীতি মাথা নিচু করে হালকা হাসল। তার বাবা আবার দৃঢ় কণ্ঠে বললেন, নামাজ কায়েম করবা না মা, দুনিয়ার সব কিছুই মিথ্যা, মায়াজাল, শুধু তোমার ইবাদতগুলোই আসল, এগুলোর দিকে সবসময় খেয়াল রাখবা। অতঃপর দীর্ঘ সময় নিয়ে কিছু উপদেশ দিলেন, হাদিস শোনালেন, যেন প্রতিদিনের নিয়ম। ঐশানী আর রীতি দুজনেই মাথা নিচু করে শুনল মনোযোগ দিয়ে। একসময় ঐশানী জিজ্ঞেস করল, আম্মু কেমন আছে? রাইসা পড়াশোনা করে? তোমার আম্মু নামাজে দাঁড়িয়েছে, রাইসা রুমে কি করে কে জানে, কোনো কথা শোনে না তোমার আম্মুর। তারপর হৃদির দিকে তাকিয়ে গলা কঠিন করলেন, তোমার পড়াশোনার কি খবর? ঠিকমতো পড়াশোনা করো? হৃদি সোজা হয়ে বসল। করি তো। তারেক রায়ান গম্ভীর মুখে বললেন, তোমাকে আমি আসলে সেখানে পাঠাতে চাইনি, তোমার ভাই বোন মিলে ভর্তি করাইছে। ভর্তি যখন হইছ মন দিয়ে পড়বা, কোনো কিছু যেন না শুনি, এমন কিছু করবা না যাতে তোমার আব্বুকে সমাজে মাথা নিচু করে হাঁটতে হয়। হৃদি কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। চোখে এক অদ্ভুত চাপা ভয় জমে উঠল। তিনি আবার বললেন, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, সাবধানে চলাফেরা করবা, আল্লাহ হাফেজ। দুপন একসাথে বলল, আল্লাহ হাফেজ। ভিডিও কল শেষ হতেই রুমের ভেতর হালকা নীরবতা নেমে এলো। হৃদি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে চার হাত পা চারদিকে ছড়িয়ে দিল। সিলিংয়ের দিকে তাকিয়ে রইল অন্যমনস্কভাবে। মনে পড়ে বাবার শেষ কথাটা, এমন কিছু করবা না যাতে তোমার আব্বুকে সমাজে মাথা নিচু করে হাঁটতে হয়। চোখ দুটো বন্ধ করল। শরীরটা ক্লান্ত, মনটাও ভারাক্রান্ত। ঠিক তখনই ট্রিং ট্রিং করে বেজে উঠল কলিং বেল। ঐশানী ঝট করে উঠে দাঁড়ালো। তোর ভাইয়া আসছে মনে হয়, বলেই দৌড়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল ঐশানীর। তার সামনে দাঁড়িয়ে আছে তিনজন পরিচিত মুখ। আহাদ রাজার তিন পান্ডা, শাহিন, নাদিম আর শাওন। তাদের হাতে ওই নিচে একাধিক বড় বড় প্যাকেট। দেখে মনে হচ্ছিল সব খাবারের প্যাকেট। ঐশানী বিস্মিত হয়ে তোতলাতে তোতলাতে বলল, আপনারা? হৃদি চোখ বন্ধ রেখে শব্দ শুনতে পাচ্ছিল। চোখ খুলে ঘাড় একটু কাত করে দেখার চেষ্টা করলো। কৌতূহল চেপে রাখতে না পেরে ধীরে ধীরে উঠে গিয়ে দাঁড়ালো ঐশানীর পেছনে। সামনের দৃশ্য দেখে হৃদির চোখেও বিস্ফোরিত হয়ে গেল। আহাদের তিন পান্ডাকে দেখে ঠিক তখনই শাহিন প্যাকেটগুলো এগিয়ে ধরল। নরম অথচ গম্ভীর কণ্ঠে বলল, এইগুলো আপনার জন্য। ঐশানী হৃদির উপস্থিতি টের পেল না, তাই ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকালো তাদের দিকে। আমার জন্য? তিনজন একসাথে দ্রুত নাসূচক মাথা নাড়ল। তারপর ঐশানীর পেছনে হৃদির দিকে দৃষ্টি রেখে বলল, আপনার জন্য। হৃদি হতবাক হয়ে নিচের বুকে তর্জনী আঙুল ঠেকিয়ে বলে, আমার জন্য। তিনজন একসাথে হ্যাঁসূচক মাথা নাড়ল। এরপর শাহিন প্যাকেটগুলো ধরে রেখে ব্যাখ্যা দিল, আপনার হাত কেটে গেছে, ভাই বলেছে আপনার প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, তাই এইগুলো পাঠিয়েছে।
অনুগ্রহ করে গ্রহণ করুন। এক মুহূর্তে ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল, শুধু হৃদির বুকের ভেতর ঢুপঢাপ শব্দের ধুকপুকনি। ঐশানীর দৃষ্টি হঠাৎ হৃদির দিকে ঘুরে গেল, চোখ দুটি বিদ্ধ হচ্ছে যেন হৃদির বুকের ভেতর পর্যন্ত। তীক্ষ্ণ দৃষ্টি বিস্ময়ের সুরে বলল, তোর হাত কেটে গেছে? হৃদি একটা শক্ত ঢোক গলধকরণ করল, গলার ভেতরটা শুকিয়ে কাঠ, অবস্থা এমন যে কথাই বেরোতে চাইছে না। অবশেষে 32টা দাঁত বের করে জোরপূর্বক একটা কৃত্রিম হাসি দিল, বিড়বিড় করে সুর টেনে বলল, আমি তো ফাইসে গেছি, মাইন্ড কাছে পাই। ঐশানী কটমট করে তাকালো হৃদির দিকে। আহাত রাজার 3 পান্ডা এক এক করে ভেতরে ঢুকে গেল, সব প্যাকেটগুলো ড্রয়িং রুমে রেখে আবার বেরিয়ে গেল। পুরো ড্রয়িং রুম ভর্তি, পা রাখারও জায়গা নেই। হৃদিতা ভয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মনে মনে আহাত রাজাকে গালি দিতে লাগলো। সামান্য একটু কেটে গেছে, তার জন্য আমার কিসের প্রোটিন আজব। ভোরবেলা থেকে মীর হাউজে এক ধরনের ব্যস্ততা, রান্নাঘর থেকে ডাইনিং, আবার ডাইনিং থেকে রান্নাঘর, একটানা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন হালিমা বেগম। শুধু তিনি একা নন, পাশে আছে 2 জন পরিচারিকা, 16 বছরের চঞ্চল ঋতু আর 40 অভিজ্ঞ বানিয়াপা। এদিকে আফরোজা শেখ ভোর 7টাতেই বেরিয়ে গেছে আদালতের উদ্দেশ্যে। একটা জটিল কেস আছে, তার এই পেশা তাকে প্রায়ই ঘরের বাইরে আটকে রাখে, তাই স্বাভাবিকভাবেই পুরো বাড়ির দায়িত্ব এসে পড়ে হালিমার কাঁধে। হালিমা বেগমের শেকড়টা কিন্তু অনেক নিচে, নিম্নবিত্ত পরিবারের বাবা মা হারা মেয়ে, তবুও তার জীবনে আলো এসেছিল এক সম্পর্ক থেকে, আশফাক মীরের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে। পরবর্তীতে সালমান মীর আর তার স্ত্রী শারমিন দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়ে হালিমাকে আনেন এই বাড়ির ছোট বউ করে। সেদিন থেকে হালিমার জীবনে কষ্ট যেন দূরে সরে গেছে, সে শুধু একজন স্বামী নয়, একটা পরিবারও পেয়েছে। আসার পর থেকেই সংসারকে নিজের করে নিয়েছে হালিমা। রান্না করা তার নেশা, রান্নাঘর যেন তার রাজ্য। নিত্য নতুন রেসিপি ট্রাই করে সবার জন্য সাজিয়ে রাখে, আর তার হাতের স্বাদের প্রশংসায় মুখর থাকে মীর পরিবারের সবাই। আজও ডাইনিং টেবিলে বসেছে মীর বাড়ির সদস্যরা, একপাশে আমজাদ মীর, অন্য পাশে আশফাক মীর, দুজনের মাঝখানে খাচ্ছে আদিবা আর আহিয়া। হঠাৎ সিঁড়ি বেয়ে ঠক ঠক শব্দ তুলে নেমে এলো এবারের ছোট ছেলে, চঞ্চল আর দুষ্ট আদিল মীর। চুল এলোমেলো, মুখ ভরা দুষ্ট মেয়ে এসে বসলো আহিয়ার পাশে। এক মুহূর্ত সময় নষ্ট না করে আহিয়ার প্লেট থেকে খপ করে একটা ডিম তুলে মুখে পুড়ে দিল। আহিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। আদিল্লার বাচ্চা! সাথে সাথেই পা দিয়ে এক ধাপ করে পাড়া দিল। আদিলও কম যায় না, চুল টেনে ধরে বলল, শাকচুন্নি, আমারে মারলি কেন? তুই আমার ডিম খাইলি কেন? আদিল ভীষণ নাটকের ভঙ্গিতে থুতু ফেলার ভান করে বলল, ওয়াক থু, আগে বলবি না এটা তোর ডিম? আমি তো মুরগির ডিম মনে করে খাইছি। ওয়াক থু। তার এমন কাণ্ডে আদিবা খিলখিল করে হেসে উঠল, কিন্তু আহিয়ার আগে কটমট করে তাকালো সেদিকে। এক হাতে কনুই চালালো আদিলের পেটে, আদিলও প্রতিশোধ নিল। আহিয়ার চুল খপ করে টেনে ধরল। মুহূর্তে দুজনের চুল টানাটানি শুরু হলো, কেউ কাউকে ছাড়ছে না। শব্দ শুনে রান্নাঘর থেকে দৌড়ে এলেন হালিমা বেগম, আর টেবিলের মাথা থেকে কর্কশ স্বরে ধমকে দিলেন আমজাদ মীর। কি হচ্ছে সব? সকাল সকাল তামাশা না করলেই নয়, ছাড়ো একে অপরকে। আগে ওরে ছাড়তে বলো, ও আগে ধরছে। না, আমি ছাড়বো না, আগে তুই ছাড়। হালিমা বেগম তখন খুন্তি হাতে দাঁড়িয়ে আছেন, চোখ রাঙিয়ে বলেন, আদি ছাড় তাড়াতাড়ি, না হলে এই খুন্তি দিয়ে পিটাবো। আম্মু, আগে এই শাকচুন্নি আমারে মারছে, আমি ছাড়বো না। এমন সময় সিঁড়ি দিয়ে নিঃশব্দ পায়ে নামতে দেখা গেল আদনানকে। পরিপাটি পোশাকে প্রস্তুত, হাসপাতালের উদ্দেশ্যে বের হবে। তাকে দেখা মাত্রই দুজনের চুল থেকে হাত ছেড়ে দিল। চুলের গোছা ঠিক করতে করতে দুজন চুপচাপ চেয়ারে বসে গেল, মাথা নিচু করে খাবারে মনোযোগী হয়ে গেল, যেন কেউ কিচ্ছুই বোঝে না, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আদনান কড়া দৃষ্টিতে একবার চারপাশে তাকালো, কোনো শব্দ ছাড়াই চেয়ার টেনে বসে গেল। আদনানের পছন্দ নয় অতিরিক্ত শব্দ, চামচ ছুরির টুংটাং শব্দও যেন কানে বিঁধে যায়। ঋতু এসে তার সামনে 1 কাপ গরম গ্রিন টি রাখলো। কাচের টেবিলে কাপ রাখতেই হালকা টুং শব্দ হলো, সাথে সাথে আদনান চোখ বন্ধ করে ফেলল বিরক্তিতে। তারপর আগুন ছড়া চোখে তাকালো ঋতুর দিকে। ঋতু ভয়ে ভয়ে মাথা নেড়ে দ্রুত বলে উঠল, বলেই ছুটে গেল রান্নাঘরের দিকে। ডাইনিং টেবিলে আবার নীরবতা নেমে এলো।
কেবল থালা বাসনের নরম শব্দ। আদিল আর আহিয়া একে অপরের দিকে তাকালো, চোখের ইশারায় দুজন হালকা হেসে নিল আদনানকে নিয়ে, কিন্তু সেই হাসিও যেন নিঃশব্দে, কারণ তারা জানে আদনানের সামনে বেশি বাড়াবাড়ি মানেই বিপদ। হঠাৎ সিঁড়িতে ধপধপ পায়ের শব্দ ভেসে এলো। পাঞ্জাবির হাঁটা গোটাতে গোটাতে চুলগুলো এলোমেলো ভঙ্গিতে আত্মবিশ্বাসী কায়দায় নেমে এলো আহাদ রাজা। ডাইনিংয়ের পাশে এসে দাঁড়াতেই সে একবার চারপাশে তাকালো, চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে বাঁকা হাসি। আদনানের দিকে এক ছটকা দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, গুড মর্নিং এভরিওয়ান। আমজাদ মীর গম্ভীর স্বরে উত্তর দিলেন, গুড মর্নিং। আহাদ রাজা তার নির্দিষ্ট চেয়ার টেনে বসল। চেয়ারটা এমনভাবে শব্দ করে টানলো যেন ইচ্ছে করে কারো বিরক্তি বাড়ানো তার উদ্দেশ্য। চেয়ার টানার ঘর ঘর শব্দে আদনান সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল টেবিলের নিচে, কিন্তু সে নিজেকে সংযত করল। আহাদ হেসে ভ্রু কুঁচকে তাকালো সেই দিকে, তারপর চোখ সরিয়ে আহিয়ার দিকে তাকিয়ে বলল, আহি, ফ্রুটের ট্রেটা দে তো, আর এই ব্রেডটা দে। না না, এটা নেব না। চাচি আম্মা, আমার কফি দাও। একটার পর একটা চাহিদা, একটার পর একটা শব্দ। কখনো প্লেট টেবিলে ধপ করে রাখে, কখনো আবার গ্লাস তোলে, আবার টকার শব্দে নামায়। আদনান ভালো করেই জানে আহাদ ইচ্ছে করেই এসব করছে, কারণ এ বাড়িতে একমাত্র মানুষ যার সাথে আদনান কখনোই পেরে ওঠে না, সে হলো আহাদ রাজা। বয়সে তার থেকে 6 মাসের ছোট হলেও তার কর্মকাণ্ড ছোট না। আমজাদ মীর ছেলের কাণ্ড দেখে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। আশফাক মীর মুখ টিপে হালকা হাসলেন। এই দুই ভাইয়ের অঘোষিত শত্রুতা পুরো বাড়িই বোঝে। নাস্তা শেষ করে উঠে দাঁড়ালেন আমজাদ মীর, আহাদের দিকে তাকিয়ে বললেন, আমি যাচ্ছি, তুমি কিন্তু সময় মতো চলে আসবে। নিশ্চয়ই ভুলে যাওনি, সংসদে আজ জরুরি সভা আছে, তোমার বক্তব্য রাখতে হবে। না বাবা, এত গুরুত্বপূর্ণ বিষয় আমি কি করে বলতে পারি? আহাদ চেয়ার ঠেলে একটু গা এড়িয়ে দিয়েই বলল কথাটা বলার সময় তার চোখ ছিল সরাসরি আদনানের দিকে, কেমন যেন চ্যালেঞ্জ ছোড়া দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমজাদ মীর আর আশফাক মীর বেরিয়ে গেলেন। এই ফাঁকে আদিবা চুপচাপ উঠে আদনানের কাছে এলো। 9 বছরের কচি মুখ, কিন্তু চোখে বুদ্ধির ঝিলিক। ভাইয়া, আমার হোমওয়ার্কে তোমার সাহায্য লাগবে, চিকিৎসা বিষয় নিয়ে লিখতে হবে। আদনান হালকা হাসলো, তার ছোট্ট বোনের মাথায় স্নেহ ভরে হাত রাখলো। ওকে, আমি করে দেব। এই বাড়িতে আদনানের সবচেয়ে প্রিয় হলো আদিবা, কারণ সে অন্যদের মতো বেহুদা হইচই করে না, সব কিছু গুছিয়ে করে, মনোযোগ দিয়ে চলে। আসলে বয়সে ছোট হলেও বুদ্ধিতে সে আহিয়া আদিলকে হার মানায়। আদিল তখন বাহিরে যাবার জন্য প্রস্তুত। হাত ধরে আদিবাকে নিয়ে বেরিয়ে গেল দুজনেই। আদনানও উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় রান্নাঘর থেকে এগিয়ে এলেন হালিমা বেগম। আদনান বাবা, আজ চেষ্টা করো একটু আগে আসতে, আপা তোমার সাথে জরুরি কথা বলবে, হয়তো কোথাও যেতে হবে। আমি চেষ্টা করব চাচি আম্মা। বলেই দরজার দিকে এগোতে শুরু করলো। ঠিক তখনই আহিয়া ফিস ফিস করে হালিমা বেগমকে জিজ্ঞেস করলো, চাচি আম্মা আজকেও কি আদনান ভাইয়াকে আম্মু পাত্রে দেখতে নিয়ে যাবে? কথাটা শুনেই আদনানের পা থেমে গেল দরজার কাছে। মুহূর্তে কান খাড়া হয়ে গেল তার। সে নীরবে দাঁড়িয়ে শুনতে লাগলো তাদের কথোপকথন। হালিমা বেগম ধীরে উত্তর দিলেন, মনে হয় তাই, তবে আপা তো এখনো কিছু স্পষ্ট বলেনি। আহারে, আর কত মেয়ে দেখবে? 2 মাস ধরে প্রতি সপ্তাহে একটা করে মেয়ে দেখে, তবুও কোনো মেয়ে পছন্দ হয় না। এটা বিয়ে অহি, ছেঁড়া কলা না। জীবনসঙ্গী বেছে নিতে সময় তো লাগবেই, মনের মতো মানুষ খুঁজে পাওয়া সহজ না। এতক্ষণ চুপচাপ খাবার খেতে খেতে সব শুনছিল আহাদ। এবার সে এক গ্লাস পানি খেলো, অথবা টকার শব্দ করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখলো, চোখে বিদ্রুপের ঝিলিক ঠোঁটে। কে মেয়ে দিবে ওরে? ওর মতো সচিবায়ুর কপালে ভেটকি মাছের মতো মেয়েও জুটবে না। কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল আদনানের কানে। মুহূর্তে তার শরীর শক্ত হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে গদগদ করে বেরিয়ে গেল সেখান থেকে। আহাদ তাকিয়ে রইল সেদিকে। ঠোঁটে তাচ্ছিল্যের এক হাসি টেনে দিল, একটা জয়ী ভঙ্গির হাসি। সকাল থেকেই সংসদ ভবনের চত্বর মুখরিত। গেটে প্রবেশ করছে একে একে কালো গাড়ি।
টাইট নিরাপত্তা, চারপাশে মিডিয়ার ভিড়, সবাই যেন অপেক্ষায় আজকের গুরুত্বপূর্ণ অধিবেশনের জন্য। কারণ আর মাত্র কয়েক মাস পরে জাতীয় নির্বাচন। কে ক্ষমতায় থাকবে, কারা ছিটকে পড়বে, সব হিসাব নিকাশ নির্ভর করছে এই সময়কার সিদ্ধান্তের উপর। সংসদ ভবনের ভেতরে জামায়াত হয়েছেন দেশের প্রভাবশালী মন্ত্রী, সংসদ শীর্ষ নেতারা। প্রতিটি মুখে টানটান গম্ভীরতা, আবার কারো কারো চোখে মুখে আগাম প্রচারণার উত্তেজনা। সভাপতি মঞ্চে বসে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। প্রথমেই অর্থমন্ত্রীর বাজেট সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ দিলেন। নির্বাচনের আগে জনগণের আস্থা টিকিয়ে রাখতে দরকার স্থায়ীশীল বাজার, ভর্তুকি বাড়ানো, কর্মস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। প্রতি বক্তৃতায় অন্যরা মাথা নেড়ে সায় দিয়েছিল। এরপর বক্তব্য দিল কৃষিমন্ত্রী, তারপর বিদেশি মন্ত্রী। কিন্তু সব কিছু যেন প্রচলিত, গদবাধা, কেউ নতুন কিছু বলছে না। সবাই যখন কিছুটা নিরুত্তাপভাবে শুনছে, তখনই ধীরে ধীরে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো আহাদ রাজা মীর। তরুণ বয়স হলেও তার ভঙ্গি, দৃষ্টির তীক্ষ্ণতা সবার দৃষ্টি কাটতে যথেষ্ট। কালো চশমাটা খুলে টেবিলে রাখলো, পাঞ্জাবির হাতা গুটিয়ে নিল এক ভঙ্গিমায়। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষতে নিল, যেন নিজেকে যুদ্ধের ময়দানে প্রস্তুত করছে। আহাদ রাজা গম্ভীর অথচ কণ্ঠে দৃঢ়তার সুরে বলতে শুরু করল। আমরা সবাই জানি নির্বাচন আমাদের সামনে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন শুধু ক্ষমতায় আসা যাওয়ার খেলা না, এটা হচ্ছে জনগণের বিশ্বাসের পরীক্ষা। কিছুক্ষণ থেমে সবার চোখে চোখ রেখে আবার বক্তব্য রাখল। কিছু সাংসদ মাথা নেড়ে সম্মতি দিলেন, কেউ কেউ চশমা ঘুরে খাতায় নোট নিতে শুরু করলো। আহাদ রাজা এবার টেবিলে হালকা চাপড় মেরে শেষ বক্তব্য রাখলেন। আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়। তারা কথা শুনতে চায়, প্রশ্ন করে, সমালোচনা করে। আমরা যদি তাদের প্রশ্ন এড়িয়ে যাই, তাহলে তারা অন্য বিকল্প বেছে নেবে। আমরা চাই তরুণদের সাথে সরাসরি যোগাযোগ, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের আস্থা অর্জন করতে। কথা শেষ হতেই সভাকক্ষে করতালি বেজে উঠল। কারো মুখে অবাক বিস্ময়, কারো চোখে প্রশংসা। কিছু বয়সী প্রবীণ নেতারাও সায় দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। আহাদ রাজা মাথা নেড়ে সবার প্রতি সম্মান জানালো। চশমাটা আবার পরে নিয়ে চেয়ার ঠেলে আসনে বসলো এক গর্বিত অথচ শান্ত ভঙ্গিতে। গরম দুপুর, ক্লাস শেষ হয়ে গেছে। ক্যাম্পাসের মাঝখানে পুরনো বটগাছটার নিচে রাখা লাল নীল ছাতার শেড। সেখানে বসে আছে রিদিতা আর আনিকা। আনিকার সব বান্ধবীদের তুলনায় লম্বা একটু বেশি, গায়ের রং চাপা হলেও মুখের গঠন সুন্দর, আর তার হাসিটা বেশি সুন্দর। তার দুই পাশের দাঁত দুটো বাঁকা হওয়াতে আরও বেশি ঝিলিক ছড়িয়ে পড়ে হাসিতে। তবে তার একটাই দুঃখ, এই বয়সেও একটা জামাই নাই। অন্তত একটা বয়ফ্রেন্ড থাকা উচিত ছিল। প্রতিদিনই এ নিয়ে তার একই কান্নাকাটি, আর সেই দুঃখ শোনার দায়িত্ব পড়ে রিদিতার উপর। রিদি বিরক্ত হয়ে মাঝে মাঝে বলে, দোস্ত তুই বরং একটা পোস্টার ছাপাইস, বয়ফ্রেন্ড চাই, জরুরি ভিত্তিতে দরকার। তার কথা শুনে আনিকা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায়। এমন সময় এসে যোগ দিল আহিয়া আর নীলা। চারজন মিলে গল্প জমে উঠল। কিছুক্ষণ আড্ডার পর নীলা বলল, দোস্ত চল না ক্যান্টিনে যাই, আমার ক্ষুধা লাগছে। আনিকা লাফ দিয়ে উঠে দাঁড়াল। চল যাই, সিঙ্গারা খেয়ে আসি। কথাটা বলেই রিদির হাত ধরে টান দিল। রিদি হালকা খিচিয়ে মুখ বাঁকিয়ে বলল, চাচার ব্যথা করছে। কি রে, কি হইল? এখানে কেটেছিল, ব্যথা। ও আচ্ছা, চল এখন। না আমি যাব না, আমার পাও ব্যথা করছে। আহিয়া ব্যাগ কাঁধে ঝুলিয়ে দাঁড়িয়ে গেল। আরে সমস্যা কি তোর, চল তো। না ভাল লাগে না, এত দূর হেঁটে যেতে ইচ্ছে করে না, আমার পা ব্যথা করে। নীলা ঠোঁটে বাঁকিয়ে বলল, তোর আবার কই ব্যথা না করে বল? কখনো মাথা, কখনো হাত, কখনো পা। আনিকা হেসে বলল, দোস্ত ওরে দেখা আমার একটা গান মনে পড়ছে। ওই যে ওইটা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। সবাই হো হো করে হেসে উঠল। নীলা চোখ বাঁকিয়ে বলল, ললিতা না, হৃদিতা। ও তাই তো। এরপর তিনজন একসাথে দু আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে গিয়ে উঠল। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী হৃদিতা, ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী হৃদিতা। রীতির চোখ লাল হয়ে গেল রাগে, কটমট করে তাকালো ওদের দিকে। মনে হলো এখনই ওদের কাঁচা চিবিয়ে ফেলবে। কিন্তু হৃদিতাকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে তিনজন থামার বদলে আবার অন্য সুর ধরল। এই চায় রইসুস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমরা কমু হ। বলেই হো হো করে হেসে উঠিয়ে দৌড় দিল। রীতি এবার আর সহ্য করতে পারল না,
পায়ের জুতা খুলে হাতে নিয়ে দৌড়ে গেল তাদের দিকে। তিনজন ফসফস করিয়ে ছুটল। আনিকা হাসতে হাসতে পেছনে তাকিয়ে চেঁচালো, ভাগ লাল ভাগ। আহিয়া হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস ফেলে বলল, আরে লাল না, ওর নাম নীলা, নীলা বল। আনিকা আবার সংশোধন করে বলল, ভাগ নীল ভাগ। এই নিয়ে সবাই আরো জোরে হেসে উঠল। গেটের কাছাকাছি এসে রীতির দাঁতে দাঁত চেপে হাতের জুতোটা নিশানা করে ছুঁড়ে মারল ওদের দিকে। তারা তিনজন মাথা নিচু করে নিজেদের বাঁচালো, কিন্তু সেটা গিয়ে সোজা আঘাত করল একটা কালো ঝকঝকে গাড়ির কাছে। চপচপ শব্দে সবার চোখ সেই গাড়ির দিকে গেল। এক মুহূর্তের নীরবতা, তারপর ধীরে ধীরে নামলো গাড়ির জানালা। ভেতরে বসে আছে আহাদ রাজামির। গাঢ় বাদামি চোখ দুটোতে যেন আগুন জ্বলছে। দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে মনে হলেও হৃদির বুকের ভেতর ঘায়াল করে দিচ্ছে। রীতিতা কেঁপে উঠল, ভয়ে আঙুল কামড়ে ধরল। বিপদ থেকে বাঁচার দোয়া পড়তে গেল, কিন্তু ভয়ে সব দোয়া ধুরুত ভুলে গেল। তাই মনে যা আসলো তাই পড়তে শুরু করলো। আল্লাহ আকবর, ইয়াল্লাহ, আল্লাহ মাহবুদ রাসূলুল্লাহ সাহ, এইবারের মতো আমারে বাঁচিয়ে দিন আল্লাহ। কালো গাড়ির দরজা খুলতেই বেরিয়ে এলো আহাদ রাজামির। সাদা পাঞ্জাবির হাতা গোটানো, বুকের উপর হালকা ঘামে ভিজে থাকা দাগ, চোখ দুটো যেন আগুনে দাউ দাউ করে জ্বলছে। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে তার তিন পান্ডা, শাহিন, নাদিম আর শাওন। আর একটু পেছনে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে গাডরা। ক্যাম্পাসের বাতাস এক মুহূর্তেই থমকে গেল। সবার হাসি, ঠাট্টা, আড্ডা সব থেমে গিয়ে নীরবতা নেমে এলো চারপাশে। কয়েক ঘন্টা আগেই সংসদ ভবনে জরুরি সভা শেষ করেছে সে, কিন্তু সভা শেষ হতে না হতেই হঠাৎ মনে পড়ল রীতিতার হাতের কাটা দাগটা, যেটা পুরোপুরি সেরে উঠেছে কিনা জানতে ইচ্ছে করলো। দুবার ফোন করেছে, তবে রিসিভ হলো না। আর আহাদ রাজা সব কিছুতেই দুবার অপশন দেয়, তৃতীয়বারে অ্যাকশন নেয়। এরপরও ব্যতিক্রম হলো না। সরাসরি গাড়ি ঘুরিয়ে চলে এলো ভার্সিটিতে। ভেবেছিল শান্তভাবে জিজ্ঞেস করবে তার ফোন তোলে নাই কেন, তবে আসার সাথে সাথেই তার প্রিয়সী তাকে এভাবে ওয়েলকাম করবে সেটা সে ভাবেনি। আহাদ রাজা গম্ভীর দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সরাসরি হৃদিতার বুক ভেদ করে যাচ্ছে। আনিকা, নীলা আর আহিয়া ভয়ে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। তাদের মুখের হাসি উধাও, মনে হচ্ছে কেউ তাদের শ্বাসরুদ্ধ করে রেখেছে। হৃদিতার বুক ধরফর করছে, প্রতিটা ধ্বনি যেন গুনে গুনে শোনা যাচ্ছে। এখনই মনে হচ্ছে হৃৎপিণ্ড ফেটে বের হয়ে আসবে, না হলে সোজা অজ্ঞান হয়ে যাবে। চোখের সামনে সব কিছু ঘুরছে। এক মুহূর্তেই মনে হলো সামনে দুজন আহাদ রাজা দাঁড়িয়ে আছে। না না, এবার তিনজন হয়ে গেল। হৃদিক কেঁপে উঠে ফিস ফিস করে বলল, আরে বাপরে, তিনটা হাত রাজা। আহাদ রাজাকে কাছে আসতে দেখে রীতি চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেলল। মাথাটা ঝাঁকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। হঠাৎ তার শরীর ঢলে পড়ে যেতে নিলেই আহাদ তাকে নিমিষেই ধরে ফেলে। তবে রিধি আবার নিজেকে সামলে দাঁড়ায়। তার বুকের ভেতর ধুকপুকুনি এমনভাবে চলছে মনে হলো চারপাশে সবাই শুনতে পাচ্ছে। সেই ধুকপুকুনি পৌঁছে গেল আহাদের কানের গভীর পর্যন্ত। তার দৃষ্টি রীতির কোমল মুখে আটকে গেল। সে যে ক্রোধ নিয়ে এসেছে, যে আগুন নিয়ে গাড়ি থেকে নেমেছিল, হৃদির মুখ দেখে সেই আগুন মুহূর্তেই বরফ হয়ে গেল। হৃদির মুখটা লাল হয়ে আছে, কোমল চিকন অধৈর্যরা তীর তীর করে কাঁপছে, চোখের পাতাগুলো শক্ত করে বন্ধ করা। আহাদ দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে তাকিয়ে রইল সেই মুখের দিকে। তার চোখে অদ্ভুত এক নরম ভাব। সে নিজের ভেতরে এক মুহূর্তেই টের পেল এই মেয়েটা তার রাগের আগুনকে কিভাবে যেন মুঠির ভেতর বন্দি করে ফেলেছে। এক মুহূর্ত পর আহাদ নরম কণ্ঠে বলল, এই আল্লাহর বান্দি, তাকো আমার দিকে। হৃদির কোমল শরীর হালকা কেঁপে উঠল। ভয়ে ভয়ে ধীরে ধীরে চোখ খুলল। মনে হচ্ছিল যদি সেদিনের মতো আবার থাপ্পড় এসে পড়ে। চোখ খুলতেই সরাসরি দৃষ্টি মেলালো আহাদের গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখের সাথে। আর সেই মুহূর্তেই আহাদের মনে হলো কেউ যেন তার বুক চিরে তীর ছুঁড়ে দিয়েছে। এত ধারালো, এত গভীর সেই দৃষ্টি। সে অনিচ্ছায় সত্ত্বেও একটা তৃষ্ণার্ত ঢোক গেল, অথবা নরম স্বরে প্রশ্ন করল, কি হলো, ভয় পাচ্ছে কেন? আমি কি মেরেছি তোমাকে? হৃদি মাথা নিচু করে ধীরে ধীরে না সূচক মাথা নাড়ল। আবারও প্রশ্ন করল আহাদ, বকেছি তোমাকে? হৃদি এবারও না সূচক মাথা নাড়ল। আহাদ এক চিলতে হাসি দিয়ে বলল, তাহলে কাঁপছো কেন? ক্ষুধা লাগছে। হৃদি ভয়ে ঠোঁট ফুলিয়ে হঠাৎ বলে ফেলল কথাটা। তার এই উদ্ভট উত্তর শুনে আহাদ মুখ লুকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হালকা হেসে ফেলল।
তার রাগ মিশে গেল নরম স্রোতে। সে দু আঙ্গুলের পিঠ আলতো করে হৃদির কপালে ঠেকিয়ে বলল, মাথা গরম হয়ে আছে, বুঝতে পারছি। এমনি এমনি তো জুতা ছুঁড়ে মারোনি। হৃদি লজ্জায় মাথা নিচু করে ফেলল। নিজের ক্রাশকে জুতো ছুঁড়ে মারা, ছি! লজ্জায় আর ভয়ে তার গাল দুটো লাল বর্ণ ধারণ করল। আনিকা আর আহিয়া মুখ চাওয়াচাবি করল একে অপরের। তাদের মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব। তারা ভেবেছিল এখনই বুঝি হৃদির ঘালে ঝড় নামবে, কিন্তু এখানে যে উল্টোটাই ঘটল। আহাদ রাজা এত শান্তভাবে কথা বলছে, পাশেই নীলা দাঁড়িয়ে আছে, তার চোখ স্থির আদির উপর। ব্যাগের কোণা শক্ত করে চেপে ধরেছে। আহাত রাজার নির্লিপ্ত ভঙ্গিতে হৃদিকে উদ্দেশ্য করে বলল, চলো। হৃদি ভোরকে গিয়ে জিজ্ঞেস করল, কোথায়? আইসক্রিম খেতে। আপনার মাথা ঠান্ডা করতে হবে তো। এই বলে আহাদ হাঁটা দিল। কোনো দ্বিধা না করে হৃদিও ধীরে ধীরে পিছু নিল। তারা গাড়ির কাছে পৌঁছতেই হঠাৎ পেছনে ফিরে তাকিয়ে আহাদ কর্কশ কণ্ঠে বলল, কি হলো? তোদের আলাদা করে ইনভাইট করতে হবে? তার কথা শুনে আনিকা, আহিয়া আর নীলা আতকে উঠে নড়ে চড়ে দাঁড়ালো। এরপর সোজা গাড়ির দিকে এগিয়ে গেল সবাই। ভার্সিটির গেট পেরিয়ে কালো গাড়িগুলো ধীরে ধীরে উধাও হয়ে গেল, আর গেটের ভেতর দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই দৃশ্যের দিকে। আইসক্রিম পার্লারের ঠান্ডা বাতাস থেকে বাইরে বেরিয়ে আসতেই গরম বাতাস ধাক্কা দিয়ে গায়ে লাগলো। রিদিতা একবার চোখ সরু করে তাকালো আহাদের দিকে। কালো চশমা পরা সেই মুখটা রহস্যময় লাগছে। আহাদ রাজা ওয়ালেট বের করে কার্ড রাখলো কাউন্টারে, আবার পকেটে ঢুকিয়ে নিল নির্লিপ্ত ভঙ্গিতে। কোনো শব্দ নেই কোনো রাগের চিহ্ন। এতে হৃদিতা একটু বেশি অবাক হলো। সে ভেবেছিল আজ আহাদ নিশ্চয়ই তাকে কঠিনভাবে ধমক দেবে কিংবা কান ধরে উঠবোস করাবে, আর তা না হলে একটা থাপ্পড় এসে পড়বে তার গালে। কিন্তু আশ্চর্য, এক বিন্দুও রাগ দেখালো না আহাদ। মনে মনে প্রশ্ন ভেসে এলো, তবে কি সত্যিই তার পড়া দোয়াটা কবুল হয়েছে? মনে হতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। আলতো করে হেসে ফেলল সে একাই। তার সেই উদ্ভট হাসি চোখ পড়ল আনিকার। এগিয়ে এসে কানের কাছে ঠোঁটে লাগিয়ে ফিস করে বলল, কিরে, তোর উপর জিন ভর করলো নাকি? একা একা হাসছিস কেন? হাসি মুহূর্তেই উবে গেল হৃদির মুখ থেকে। সে তড়িঘড়ি করে বলে উঠল, কই হাসলাম? আমার এই বোকা বানানো এত সহজ না রিদি। সত্যি করে বলতো, তুই কি আহাদ রাজার প্রেমে পড়েছিস? হৃদির বুক ধপ করে নেমে গেল। সে তাড়াহুড়ো করে হাত বাড়িয়ে আনিকার মুখ চেপে ধরল, চোখে চোখ রেখে ইশারা করলো চারপাশে সবাই আছে। আনিকা ঠোঁট বাঁকিয়ে মুখ সরিয়ে নিল। আমার বিশ্বাস হচ্ছে না রিদি, তুই মানুষ পেলি না, এই নির্দয় লোকটার প্রেমে পড়লি। হৃদি কেঁপে উঠে ফিস করে বলল, চুপ থাক না প্লিজ। দূর থেকে সব লক্ষ্য করছিল আহাদ। হৃদি তাকে হাঁসফাঁস করতে দেখে সে ধীর পায়ে এগিয়ে এলো। হালকা নরম কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? খারাপ লাগছে? বাসা যাবে? হৃদি চোখ নামিয়ে রাখলো, কিছু বলতে যাবে, তবে তার উত্তর দেবার আগেই আহাদ হাত উঠিয়ে শাহিনকে ডাকলো। তার দায়িত্বে আহিয়াদের রেখে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল হৃদিকে সঙ্গে নিয়ে। গাড়ির ভেতরে নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা 2:30 ছুঁই করছে। রাস্তায় হালকা যানজট, কিন্তু গাড়ি চলছে দ্রুত। আহাদের কালো চশমার পেছনে চোখের দৃষ্টি গোপন, কিন্তু তার পাশে বসে থাকা হৃদির বুকের ধুকপুকনি গাড়ির ভেতর যেন স্পষ্ট শোনা যাচ্ছে। অবশেষে গাড়ি এসে থামল হৃদির বাসার সামনে। আহাদ দরজা ঠেলে নেমে গেল। দুহাত বুকে ভাঁজ করে দাঁড়ালো গাড়ির বনেটের পাশে, আধা হেলে থাকা ভঙ্গিতে, যেন এক অদম্য সম্রাটের মতো তার দৃষ্টি স্থির হৃদির দিকে। দেখি হাতটা। হৃদি হতবাক, মুহূর্তেই হাতটা পেছনে লুকিয়ে ফেলল। আহাদের চোখের মণি মুহূর্তেই জ্বলে উঠল। রাগী গলায় গর্জে উঠল আহাদ, আমি হাত দিতে বলেছি, কুইক। আদেশের সুরে হৃদির বুক কেঁপে উঠল। চারপাশে একবার তাকিয়ে ভয়ে ভয়ে এগিয়ে দিল হাতটা। তার আঙুলগুলো কাঁপছে, নিঃশ্বাস কেটে কেটে আসে। আহাত বিন্দুমাত্র দ্বিধা না করে হাতটা শক্ত করে ধরল, আলতো করে তুলে নিল কাটা জায়গাটা দেখার জন্য। তার ভ্রু কুঁচকে গেল, ঝলসে যাওয়া চোখে হৃদির দিকে তাকালো, গলা ভারী করে বলল, ওষুধ খাওনি? হাতে ক্রিম লাগাওনি? হৃদির গলা শুকিয়ে এলো। ভেতরে ভেতরে ভাবছে সে তো সব ওষুধ ফেলে দিয়েছে, এখন কি বলবে? তাকে চুপ করে থাকতে দেখে আবার গর্জে উঠল, আমি কিছু জিজ্ঞেস করছি হৃদি।
সেই গর্জনে মনে হলো মাটি কেঁপে উঠল, সাথে হৃদির বুক ধকধক করে কেঁপে উঠল। সে আর সহ্য করতে পারল না। একটা দুষ্ট বুদ্ধি খাটিয়ে হঠাৎ সাহস জোগাড় করে আহাদের পেছনের দিকে ইশারা করল। দেখুন, আপনাকে কেউ ডাকছে। আহাদ মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনে, কিন্তু ওখানে কেউ নেই। সেই সুযোগে হৃদি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ঢুকে গেল বাসার ভেতর। আহাদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, এরপর বুক ফেটে বেরিয়ে এলো তার আগুন ছড়ানো গর্জন। হৃদি, আই সোয়ার তোকে আমি বুকের সাথে পিষিয়ে মেরে ফেলবো। সন্ধ্যার আলো তখন অন্ধকারে মিশে আসছে। শহরের হালকা যানজট আর মানুষের কোলাহল মিলিয়ে একটা ভারী ক্লান্তি যেন বাতাসে ভাসছে। ভারী পদক্ষেপে ভেতরে এলেন আফরোজা শেখ আর পাশে নিস্তব্ধ ভঙ্গিতে হাঁটতে লাগলেন আদনান। দুজনেরই মুখমণ্ডলে ক্লান্তি, অথচ সেই ক্লান্তি ভিন্ন ভিন্ন কারণে। ড্রয়িং রুমের সুবিশাল ঝাড়বাতির আলোয় ঘরটা ঝলমল করছে। মখমলের গাঢ় নীল পর্দা টেনে রাখা, কাচের জানালায় প্রতিফলিত হচ্ছে ঘরের শোভাবর্ধক সোনালি আলোর ঝিলিক। আফরোজা শেখ ধীরে গিয়ে বসলেন তার নির্দিষ্ট কিং সাইজের আরাম চেয়ারে। ক্লান্ত ভঙ্গিতে গা এলিয়ে দিলেন, এক হাত তুলে মাথার পাশে ঠেস দিলেন। পাশের সোফায় বসলো আদনান। তার চোখে কোনো বিশেষ আবেগ নেই, একরাশ নির্লিপ্ততা যেন। পরিচারিকা ঋতু ঠেলে আনলো নাস্তার ট্রলি, দুজনের সামনেই রেখে দিল এক গ্লাস ঠান্ডা পানি। ঠিক তখনই পাশে এসে বসলেন হালিমা বেগম। শাড়ির আঁচল আলতো করে কাঁধে টেনে নিলেন একবার, তাকালেন আদনানের দিকে, তারপর স্থির দৃষ্টিতে আফরোজা শেখকে দেখে নরম কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে আপা, তোমার শরীরটা ঠিক নেই নাকি? কথাটা শুনেই যেন আফরোজা শেখের রাগ আরও বেড়ে গেল। গ্লাসটা টেবিলে ঠক করে রেখে দিলেন, দু আঙুল দিয়ে কপাল চেপে ধরে রাগী গলায় বললেন, কি হয়েছে সেটা তোমার বড় ছেলেকে জিজ্ঞেস করো হালিমা। যে পাত্রী দেখাতে নিয়ে যায় সেটাই তার পছন্দ হয় না, উল্টো আলাদা করে পাত্রীর সাথে কথাও বলে না। আমি থাকি একা বোকা হয়ে। আজকালকার যুগে ওর মতের সাথে মানানসই শান্ত নম্রভদ্র মেয়ে কোথায় পাবো? আধুনিকতার ছোঁয়া তো থাকবে। ঘরে নীরবতা নেমে এলো। আদনান ঠান্ডা নির্লিপ্ত গলায় উত্তর দিল, আমি কখন বলেছি আমার নম্র ভদ্র শান্ত মেয়েই দরকার? হালিমা বেগম অবাক হয়ে তাকালেন আদনানের দিকে, এরপর শান্ত স্বরে বললেন, তাহলে সমস্যা কোথায় তোমার? কোনো মেয়ে পছন্দ করছো না কেন? নাকি আলাদা করে কোনো মেয়ে পছন্দ করা আছে? থাকলে বলো, আমরা তার সাথেই তোমার বিয়ে দিব। মুহূর্তেই আদনানের চেহারা পাল্টে গেল। সে হঠাৎ পিঠ সোজা করে দু বাহু ঘুরিয়ে নড়ে চড়ে বসল, যেন কিছু বলতে উদ্যত। ঠিক তখনই আফরোজা শেখ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, তুমিও হালিমা, ওর যদি কোনো পছন্দ থাকতো তাহলে কি আমার সাথে মেয়ে দেখতে যেত? তাছাড়া আমরা কি জানতাম না এ বিষয়ে? আদনান জল শক্ত করে চেপে ধরল, তার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। আফরোজা শেখ আবারও বললেন, দেখো আদনান, ভাইজান আর ভাবি আমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু তুমি যদি এমন করতে থাকো তাহলে আমার পক্ষে সেই দায়িত্ব পালন করা দুষ্কর হয়ে দাঁড়াবে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, এবার আর তোমার মতামত চাইব না। আমি যা বলবো সেটাই হবে, শেষ সিদ্ধান্ত মাথায় রেখো। ঘরে নেমে এলো এক ধরনের বরফ শীতল নীরবতা। আদনান একটাও কথা বলল না, পাশ থেকে নিজের ব্লেজারটা হাতে তুলে নিল, এরপর গটগট করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আফরোজা শেখ চোখ বন্ধ করে আবারও কপালে আঙুল চেপে ধরলেন, মুখে ঝলসে পড়া ক্লান্তি, রাগ আর অসহায়তা মিশ্রিত এক ছাপ। হালিমা বেগম সেদিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আদনান থেমে পিছনে ঘুরল, দৃষ্টি সরাসরি হালিমার দিকে, গলায় চাপা কিন্তু দৃঢ় সুর, চাচি আম্মা, উপরে আমার চাটা পাঠিয়ে দিয়েন। বলেই আবার গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে রান্নাঘরের দিকে এগোলেন। চায়ের কাপ হাতে নিয়ে কয়েকবার পরিচারিকা ঋতুকে ডাকলেন, ঋতু, ঋতু। কিন্তু কোনো উত্তর নেই। ঠিক তখনই রান্নাঘরে ঢুকলো আহিয়া। সে ধুলতে ধুলতে এসে ছোট্ট টেবিলের পাশে চেয়ারে বসলো, আলসেমিতে ভরা চোখ, হাতে মোবাইল নিয়ে টুকটাক স্ক্রল করছে। হালিমা বেগম একবার তাকালেন, তারপর আলতো গলায় বললেন, আহিয়া মা, আদনানের চাটা একটু দিয়ে আয় না মা। আহিয়া অবাক হয়ে চমকে উঠল, কি? আমি? অসম্ভব। কি অসম্ভব? আদনান কি তোকে খেয়ে ফেলবে নাকি? জানা মা, আমার চুলোয় রান্না আছে।
কোনো উপায় না দেখে আহিয়া গজগজ করতে করতে চায়ের কাপটা তুলে নিল। ধীর পায়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে চলে গেল। দরজার ফাঁক দিয়ে উকি দিল আহিয়া। ভেতরটা আধো আলোয় ঢাকা, কোথাও আদনানকে দেখা যাচ্ছে না। একটা ঢোক গিলে সাবধানে ভেতরে পা রাখলো। টেবিলের উপর কাপটা রাখতে গেল, ঠিক তখনই তার চোখ পড়ল বুক সেলফের দিকে। ভাঁজ করা বইয়ের ফাঁকে এক ঝলক আলোর ঝিলিক কষে একটা অর্ধ খাওয়া অ্যালকোহলের বোতল। আহিয়ার চোখ কপালে উঠে গেল। না, এটা ঠিক দেখেছি আমি। আদনান ভাই ড্রিঙ্কস করে। যে মানুষ সবসময় শারীরিক সুস্থতা, ফিটনেস, শৃঙ্খলা নিয়ে এত সচেতন, সে কী করে এরকম করতে পারে? শিওর হতে আহিয়া দুপা এগোলো সেদিকে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো আদনান। কাঁধে তোয়ালে, মুখ মুছতে মুছতে হঠাৎ চোখ গেল আহিয়ার দিকে। নরম স্বরে জিজ্ঞেস করল, কি চাই? আহিয়া চমকে উঠল, কাঁপতে কাঁপতে বলল, আপনার চা। রাখ টেবিলে। আহিয়া মৃদু শব্দ করে টেবিলে কাপটা রাখলো। দরজার দিকে এগোতেই হঠাৎ থেমে গেল, ঘাড় ঘুরিয়ে তাকালো আদনানের দিকে। একটা কথা জিজ্ঞেস করবো আদনান ভাই? আদনান এক মুহূর্ত স্থির চোখে তাকিয়ে থাকলো। সে জানে আহিয়া কি জিজ্ঞেস করবে, তাই ঠান্ডা নির্দ্বিধায় উত্তর দিল, না। আহিয়া স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্ত আর দাঁড়ালো না, তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। আদনান বুক সেলফের দিকে বা হাত বাড়িয়ে বইগুলো সরিয়ে আবারও বোতলটাকে আড়াল করল। এরপর ধপাস করে দেহটা ছুঁড়ে দিল বিছানায়। ক্লান্ত চোখে একবার তাকালো টেবিলে রাখা ধোয়া ওঠা চায়ের কাপের দিকে। হঠাৎ তার ঠোঁটে একটা অদ্ভুত রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল। সেই বিকাল থেকেই ঐশানের পেছনে পেছনে ঘুরছে হৃদিতা। কাল রাতে কি সর্বনাশটাই না হলো। ঐশানের জেরার মুখে আর বেশি নিজেকে সামলাতে পারেনি হৃদি। শেষমেশ সব খুলে বলতে হয়েছে, কিভাবে হাত কেটেছে, কি হয়েছে, কেন হয়েছে। শুধু একটা বিষয় খুব সাবধানে এড়িয়ে গেছে, আহাতকে পছন্দ করার কথাটা, সেটা মুখে আনার সাহস হয়নি। তখন থেকেই ঐশানী মুখ ভার করে আছে। হৃদি তার সাথে কথা বলছে না। হৃদি কত ডাকাডাকি করলো, টানাটানি করলো, কোনো উত্তর নেই। মনে গভীরে অভিমান জমে গেছে। যে বোন বাইরে গিয়ে একটা চকলেট খেলেও এসে ঐশানীকে শেয়ার করতো, ছোটোখাটো প্রতিটি সুখ দুঃখ তার সাথে আলোচনা করত, সেই বোন এত বড় একটা ঘটনা গোপন করল। ঐশানীর বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে, তাই সে জেদ ধরে আছে, কথাই বলবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, ঘর ভরছে নরম আলোয়। ঐশানী বালিশ পিঠে ঠেকিয়ে চুপচাপ বিছানায় এসে বসলো, চোখে মুখে অভিমান জমাট। এদিকে হৃদি কেমন অস্থির হয়ে আছে, একটু হাসি, একটুখানি কথার জন্য প্রাণপণ চেষ্টা করছে। হৃদি এসে বসলো ঐশানীর সামনে, খুনসুটি ভরা ভঙ্গিতে তাকে দুলাতে দুলাতে ডাক দিল, এই বুবু, বুবু, কথা বলো না। ঐশানী ভ্রুকুসকে বিরক্ত স্বরে বলে উঠল, কি হয়েছে? সমস্যা কি তোর? এত চালাচ্ছিস কেন? কিন্তু তাতে হৃদির কোনো ভ্রুক্ষেপ নেই। সে বরং হেসেই দু আঙ্গুল দিয়ে ঐশানীর ঠোঁটের দুপাশ টিপে ধরে বলল, একটু হাসো না গো মাহিরের মা, ও মাহির মা, ও সুমনের বড় গিন্নি। ঐশানীর মুখ একদম গম্ভীর, হাসি তো দূরের কথা, চোখ মুখ আরও কুঁচকে তাকালো হৃদির দিকে। হৃদি চোখ পিট পিট করলো, ঠোঁট ফুলিয়ে মিষ্টি গলায় বলল, এবার একটু হাসো না বুবু। কিন্তু কাজ হলো না। তখন হৃদি হঠাৎ ঐশানীর নাকটা আঙুল দিয়ে একটু তুলে ধরে বলল, জানো তোমার এখন কার মতো লাগে? আমাদের বাড়ির পাশের কাঞ্চন ভাইয়ের যে বোন আছে না, বিনু, একদম তার মতো। এই বলে হৃদি নিজেই হেসে কুটি কুটি। কিন্তু এবার ঐশানী ফেটে পড়ল। সে এক ঝটকায় হৃদির নরম দুগাল চেপে ধরল, তাতে তার ঠোঁট ছোড়া ফুলে মুখের ভঙ্গি পাল্টে গেছে। ঐশানী হালকা হেসে বলল, তুই জানিস তোকে এখন কেমন দেখতে লাগছে? আমাদের এলাকায় যে গণি খনকার আছে না, তার ছোট বউয়ের মতো লাগছে। এই বলে ঐশানী নিজেই হো হো করে হেসে উঠল। হৃদি হা করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে গালে হাত চাপড়ে বলল, ছি 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 ছি, মোটেও না, আমি কত সুন্দর, মাশাআল্লাহ। তার মুখভঙ্গি, হাঁটা চলা, অভিমান ভরা ভঙ্গি দেখে পাশের ঘর থেকে মাহি এসে উকি দিল। একবার দু বোন একে অপরের দিকে তাকালো, তারপর মুহূর্তেই অট্ট হাসিতে ফেটে পড়ল।
সেই দৃশ্য দেখে মাহিও আর থাকতে পারল না, সেও হো হো করে হেসে উঠল। রীতির হঠাৎ বুকের ভেতরটা কেমন জানি শূন্য হয়ে গেল। বিছানার 4 হাত পা মেলে দিয়ে শুয়ে আছে সে, সিলিংয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আজকের ঘটনার টুকরো টুকরো অংশগুলো বারবার মাথায় ঘুরে ফিরে আসে। ঠিক তখনই টুং, তার ফোন থেকে ভেসে এলো নোটিফিকেশনের শব্দ। রীতি চমকে উঠল, পাশের টেবিলে রাখা ফোনটা টেনে নিল। স্ক্রিনে চোখ যেতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। আহাদের নামটা ভেসে আসছে। স্পন্দন যেন দ্বিগুণ বেড়ে গেল। থরথর করে কাপা আঙুলে স্ক্রিন আনলক করে বার্তাটা পড়তেই তার শীত দ্বারা ঠান্ডা হয়ে এলো। 2 মিনিটের মধ্যে নিচে আসো, কুইক। 2 মিনিটের মধ্যে যদি না আসো, আমি উপরে উঠে থাপ্পড়ে চেহারা নকশা পাল্টাই দিব। রীতিটা ধরফর করে উঠে বসল। ফোনটা তার হাত থেকে ছিটকে বিছানায় পড়ল। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন কানে ধাক্কা দিচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে অস্থির ভঙ্গিতে কয়েকবার ঘরের ভেতর পায়চারি করল। তারপর ধীরে ধীরে ঐশানীর রুমে গিয়ে উকি দিল। দেখল ঐশানী মাহিকে পড়াতে ব্যস্ত। দুজনেই বইয়ে ডুবে আছে। হৃদির মনে একটু সাহস এলো, এখন বের হলে কেউ খেয়ালই করবে না। চুপচাপ ওড়নাটা ভালো করে গলায় আর মাথায় পেঁচিয়ে নিয়ে পা টেপে টেপে বাসা থেকে বেরিয়ে গেল। নিচে এসে দাঁড়াতেই তার চোখ আটকে গেল। কালো শার্টের হাতা গোটানো, সোজাসাপটা ভঙ্গিতে গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাদ। কালো চশমায় ঢাকা চোখ, তবুও তার দাপট ভরা উপস্থিতি চারপাশে ছড়িয়ে পড়ছে। গাড়ির হেডলাইটের ম্লান আলোয় তাকে যেন আরও রহস্যময় লাগছে। রীতির বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। তবুও সে ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। আহাত তাকে আসতে দেখে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। কালো চশমাটা খুলে পকেটে রাখলো। তার গভীর চোখ দুটো হৃদির উপর স্থির হলো। পা থেকে মাথা পর্যন্ত তাকে একবার অবলোকন করলো। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে তার প্রিয়সীকে যেন অসম্ভব মোহনীয় লাগছে। আহাদের চওড়া ঠোঁটে চাপা হাসির রেখা ফুটে উঠল। হৃদি কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আহাদ হাত ঘড়ির উপর তর্জনী আঙুল দিয়ে দুবার ঠক ঠক করে কাঠের মতো কঠিন স্বরে বলল, 11 মিনিট লেট। আমি তো বলেছিলাম 2 মিনিটের মধ্যে আসতে। হৃদি কাচুমাচু মুখে বলল, বাসা থেকে বেরোতে একটু সময় লাগে তো নাকি? আহাদের গলা যেন বরফের মতো ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন লুকানো। না, সময় লাগবে কেন? ভুল হয়ে গেছে, এরপর থেকে চেষ্টা করবো সময় মতো আসতে। আহাদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ ঠোঁটের কোণে কড়া হাসি টেনে বলল, আহাদ রাজার কাছে ভুলের কোনো ক্ষমা নেই, শাস্তি তো পেতেই হবে। হৃদির বুক কেঁপে উঠল। শুকনো ঠোঁট চেটে নিয়ে জড়ানো কণ্ঠে বলল, কি শাস্তি? যেহেতু 11 মিনিট লেট, তাই 11 বার কান ধরে উঠবস করতে হবে। হৃদির চোখ কপালে। এখন? এখনই শুরু করো, কুইক। রীতি ভয়ে ভয়ে চারপাশে তাকালো। রাতের আবছা অন্ধকার গলি, রাস্তা প্রায় ফাঁকা, আশেপাশে লোকজন নেই বললেই চলে। বুকের ভেতর একটু সাহস এলো, কিন্তু তার ভাবনা ভেঙে আবার আহাদের কর্কশ কণ্ঠ বাজল, কি হলো, দাঁড়িয়েছো কেন? ডু ইট। রীতি গভীর এক ঢোক গেল। অতপর মাথা নিচু করে ধীরে ধীরে কান ধরে উঠবস শুরু করলো। 1, 2, 3। প্রতি উঠবসের সাথে তার চুল খুশে খুশে পড়ছিল গাল ছুঁয়ে। গলার ওড়নাটাও সরে যাচ্ছিল। লজ্জা, ভয়, রাগ সব মিলেমিশে বুকটা কাঁপছিল। আর সেই দৃশ্য দেখে আহাত মুখে হাত চাপা দিয়ে হাসি চেপে ধরল, কিন্তু ঠোঁটের কোণে টানা লুকানো গেল না। তার ভেতরটা ছটফট করছিল কেবল একবার তার প্রিয়সীকে এভাবে কাছ থেকে দেখতে। তাই গাড়ি ঘুরিয়ে হঠাৎই এখানে চলে এসেছে। হৃদি এক এক করে 11টা উঠবস শেষ করল। হাঁপাতে হাঁপাতে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। আহাত কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে তাকে দেখল। বুকের ভেতর কেমন ধরাস করে উঠল। মনে হলো কেউ বুকের ভেতর ঢাক বাজাচ্ছে। কঠিন মুখে দাঁড়িয়ে থেকে অবশেষে বলল, হয়েছে, এবার যেতে পারো। হৃদি বিস্মিত চোখিয়ে মাথা তুলল। গলার স্বর হালকা কাঁপছিল। মানে আপনি কি আমাকে 6 তলা থেকে নামালেন শুধুমাত্র কান্দ্র উঠবস করানোর জন্য? আহাদ ঠোঁট বাঁকালো, হিমশীতল গলায় বলল, হ্যাঁ। কেন? এমনই, আমার ইচ্ছে। হৃদির চোখ লাল হয়ে উঠল রাগে। বুকের ভেতর আগুন জ্বলছে। সে কটমট করে তাকিয়ে রইল আহাদের দিকে। আহাদ তা স্পষ্টই বুঝল, তবুও তার কণ্ঠে অটল দৃঢ়তা। যেতে বলেছি তো, যাও এখান থেকে, কুইক। হৃদি দাঁত কিরমির করতে করতে মনে মনে বলল, আরে বচ্চাত বেটা,
তোর কপালে আজ পাগল একটা বউ জুটবে, দেখিস। এরপর ধপাধপ করে পা ফিরে ভেতরে ঢুকে গেল। আহাত তার চলে যাওয়ার পায়ের আওয়াজ শুনল। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হঠাৎই হো হো করে হেসে উঠল। সেই হাসিতে যেন এক অদ্ভুত প্রশান্তি মিশে আছে।